আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ বরকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন, ওসলাত ওসালামু আলা আকরমিল আম্বিয়া ওয়াল মুরসালিন সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। কাছের এবং দূরের, দেশের এবং দেশের বাইরের যারা এই মুহূর্তে আমার লাইভ অনুষ্ঠানটি দেখছেন, সকলকেই আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা জানাচ্ছি। প্রিয় দর্শক শ্রোতা, আমি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা 2 আসন থেকে একজন সংসদ সদস্য প্রার্থী ছিলাম, যেটি পীর সাহেব চরমনায় মনোনীত প্রার্থী ছিলাম। আমার ব্যক্তিগত পরিচয় আপনারা যারা আমার ফ্রেন্ড সার্কেল অনেকেই জানেন, এবং ফেসবুক ফ্রেন্ড কিংবা ফলোয়ার্স যারা রয়েছেন। আমি মুফতি মোহাম্মদ রেজাউল করিম বুরহানি। আমার বাবা প্রখ্যাত আলেমুদ্দিন মাওলানা নুরুল হক রাহেমাহুল্লাহ ইদারার হুজুর অথবা বুরহানুদ্দিন আলিয়ার সাবেক, যিনি মুহাদ্দিস ছিলেন, এটা ইন্তেকাল করেছেন। তিনি 2005 ইন্তেকাল করেছেন, এবং বাংলাদেশে মুজাব্বেদ মাদ্রাসা অর্থাৎ আলিয়া মাদ্রাসার যে মুজাব্বেদ কমিশন, এটা ওনার মাধ্যমেই অ্যাপ্রুভ হয়, কিংবা বাংলা নামে মান্নান থাকতে সে সময় থেকে শুরু হয়। আমরা সে ফ্যামিলির সন্তান। আমি দীর্ঘ সময় ঢাকা মসজিদের ইমামতি করেছি। তো দৌলত খান উপজেলা মডেল মসজিদে আমি 2023 সালে সেপ্টেম্বর মাসে যোগদান করি। তখন থেকে একটি অভিপ্রায় ছিল যে আমি কোনো রাজনীতিতে, যেহেতু একটি গভর্নমেন্টের সার্ভিসে ঢুকেছি, কোনো রাজনীতিতে জড়াবো না। এরপরে যখন বিভিন্ন অঙ্গন থেকে, মহল থেকে কথা আসলো যে পীর সাহেব মনোনীত প্রার্থী হিসাবে এই আসন থেকে কাউকেই দেয়া হয়নি, অথবা কাউকে নির্বাচন করা সম্ভব হচ্ছে না। তো এই বিষয়টা একটু আমার সাথে আমার বিভিন্ন ভাইয়েরা আলোচনা করেছিলেন, যে আলোচনার প্রেক্ষিতে আমি বলেছি যে পীর সাহেব মহোদয় যদি মনে করেন উপযুক্ত, তাহলে আমি করব, এছাড়া আপনাদের কারো কথা আমি কাজ করব না। একটা বলার কিছু কারণ রয়েছে উপযুক্ত। 2007 সাল থেকে আমি ইসলামী আন্দোলন বাংলাদেশ বুরহানুদ্দিন থানা শাখার ছাত্র আন্দোলনের দায়িত্বের খুব কাছাকাছি ছিলাম, এবং 9 সাল থেকে আমি ছাত্র আন্দোলনের সভাপতির দায়িত্ব শুরু করি। প্রথমত আমাকে যিনি যারা আমাকে পরিচয় করেন ইসলামী আন্দোলনের সাথে, তাদের নামগুলো বলতে হয় জন্য, যেমন মাহমুদুল হাসান ভাই বুরহানুদ্দিনের, তার হাত ধরেই আমি বিশেষ করে আন্দোলনের ভা রাখি। আলামিন ভাই ছিলেন বরগুনার, তারা সকলে মিলে বললেন যে ভাইয়া, আপনি যেহেতু আছেন, টুমচার পড়াশোনা করছেন, আসেন আমরা ইসলামী আন্দোলন ছাত্র আন্দোলনের কমিটি নিয়ে আমরা কমিটিটা পরিপূর্ণ করি। আমি রাজি হলাম, কাজ করছিলাম। তো আপনারা জানেন যে 9 সাল থেকে শুরু করে 12 সাল পর্যন্ত একটি কণ্ঠকাকীর্ণ পরিবেশ আমাদের অবস্থা চলছিল, যে সময় আসলে ইসলামী আন্দোলনকে দাঁড়া করাবার জন্য, অথবা দাঁড়ানোর জন্য যে শক্তি সামর্থ্য দরকার এবং ঐতিহ্য অথবা যা দরকার, এটা মোটেই ছিল না, যেটাকে দাঁড় করাতে আমাদের খুব কষ্ট হয়েছে। এরপর 2012 সাল আমি বিয়ে করেছি ফেব্রুয়ারির, ওই বছর 29 ফেব্রুয়ারির 29তম তারিখ, অর্থাৎ কয়েক বছর পর ফেব্রুয়ারি মাস 29 দিন হয়, ওই বছর হয়েছে আমার যতটুকু মনে পড়ে। তো ছাত্র আন্দোলনের একটি কেন্দ্রীয় প্রোগ্রাম কোথায় করব, আমি কোথাও খুঁজে পাচ্ছিলাম না কোথায় করা যায়। তো বুরহানুদ্দিন কুয়েত মাদ্রাসায় তখন আমি চাকরি করছিলাম। বর্তমান বুরহানুদ্দিনের যিনি ইসমাইল ভাই সভাপতি, মূল আন্দোলনের, ইসলামী আন্দোলনের, তিনি ওই মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন। তার অনুমতি এবং সকলের মিলে আমরা সেখানে ছাত্র আন্দোলনের একটি বার্ষিক অনুষ্ঠান করছিলাম, যে অনুষ্ঠানকে তৎকালীন বুরহানুদ্দিন থানার একজন ডিএসপি, খুব লোভী মানুষ, তার বাড়ি যতটুকু মনে পড়েছে আছে আমার মনপুরে বা তজুমুদ্দিনে, ওই ভদ্রলোক জাকির সাহেবের কাছে মাঝে মধ্যে গিয়ে বসে থাকতেন, এবং বিভিন্ন কথাবার্তা বলে তার থেকে কল নিতে চাইতেন, টাকা নিতেন, অনেকগুলো বিষয় তিনি কাজ করতেন। তো সকল কিছু মিলে, আমি লাইভে পরে কথা বলছি, তো সকল কিছু মিলে আমি যে সময় প্রোগ্রাম করি, উনি গিয়ে একটা ছবি তুলে জাকির সাহেবকে পাঠালেন, আর বললেন যে এখানে জঙ্গির কাজ কারবার চলছে মসজিদের মধ্যে। কুয়েত মাদ্রাসার কমপ্লেক্সও না, কুয়েত মাদ্রাসার মসজিদের মধ্যে এই কাজটি আমরা করেছি। তো অনুমতি সাপেক্ষে সেখানের মসজিদ কমিটি ছিল, মুরব্বীরা, তাদের সাথে কথা বলেছি, ইসমাইল ভাই সভাপতি, তার সাথে কথা বলে শুরু করেছি। কিন্তু এটাকে এত জটিল করা হলো, ওই ডিএসবি টাকা খাওয়ার জন্য তিনি বারবার জাকির সাহেবকে ফোন দিচ্ছেন, টাকা আনান, টাকা খাইতেছেন। এখান থেকে ইসমাইল ভাইকে আমি বললাম যে ভাই কি করেন, তিনি বললেন যে আপনি জাকির সাহেবের ফোন রিসিভ করবেন না, আর যা এই বিষয়টা আমি দেখতেছি। তিনি আমাকে এতটুকু বলে, দেখতেছি বলে, আর বিষয়টা দেখার অথবা আমাকে সেভ করার, অথবা আমাকে যে তিনি অনুমতি দিয়েছেন, এই বিষয়গুলো হারিয়ে গেছে। এখন আর কেউ অপরাধ স্বীকার করে না, অপরাধগুলো সব আমার।
কেন এমন একটা কমপ্লেক্সে, প্রাইভেট কমপ্লেক্সে আমি গিয়ে এই কাজ করলাম, অথচ কাজটি ইসলামী আন্দোলনের স্বার্থে। তিনিও মৌন সমর্থক ছিলেন, আজকে হয়তো তিনি দায়িত্বশীল। তো সেদিন তারা এই বিষয়টা তাদের কাঁধে অনুমতি প্রদানের বিষয়টি না নেওয়ার কারণে জাকির সাহেব আসলেন। এসে কি করলেন, আমাকে মানিকহাট বাজার মসজিদের ইমাম ছিলাম, এসে ডিএসবি থানা সহকারে সবাই বললো যে আপনার নামে 17টা মামলা দেওয়া হয়েছে, আপনাকে এখনই মানিকহাট মসজিদ থেকে বের হতে হবে। তখন যতটুকু মনে পড়ে, আমার মাহাবুদ্দিন হাওলাদার বাড়ির কাকন হাওলাদার, তখন ওনারা মিলে তৎকালীন মসজিদের সেক্রেটারি, বয়োজ্যেষ্ঠ এবং সম্মানিত ব্যক্তি আলহাজ মিন্টু মাতবর সাহেবের সাথে হাতাহাতি হয়, তর্কাতর্কি হয়। অর্থাৎ তারা প্রশাসনের প্রেশার এটা মানতে বাধ্য হচ্ছেন, অথবা জাকির সাহেবের প্রেশারে মানতে বাধ্য হচ্ছেন। আমি জাকির ভাই খুব বিচক্ষণ মানুষ, এবং ভোলা জেলায় না সারা বাংলাদেশে তার অনেক অবদান রয়েছে, বহির্বিশ্ব থেকে অর্থায়নে কাজ করেন। কিন্তু তিনি এমন একটি, আমি তার ওস্তাদের ছেলে, তিনি এখানে অনেক অবদান রেখেছেন, আমার মাদ্রাসায় 2 তলা মাদ্রাসা করেছেন, মসজিদ করেছেন। তিনি এমন একটা নিউজ পাওয়ার পর তিনি আমাকে চেষ্টা করেছেন ফোনে, কিন্তু আমার বক্তব্যটা না জানতে চেয়ে আমি তখন ফোন রিসিভ করি না ওনার প্রিন্সিপালের কথায়। না জানতে চেয়ে তিনি আমার নামে মিথ্যা তহমত দিলেন, আমরা জঙ্গি কাজ করছি এইটাই বলে। সে সময় তো জঙ্গিটা খুব বাংলাদেশে ভালো খায়। এবং বোরহানুদ্দিন এটা করলেন, মানিকহাট এসে আমার মসজিদে আমাকে জমা পড়াতে দিবেন না, এরকম করে আমি ওনার বাসায় গেলাম, আমার ফ্যামিলি সহকারে আমি ওনার কাছে ক্ষমা চাইলাম, কিন্তু উনি এটা করলেন না। উনি খুব এ বিষয়ে কঠোর হলেন। তখন আমার মনে কিছু কষ্ট ঢোকে যে আমার ইসলামী আন্দোলন যাদের কারণে করে, ছাত্র ভাইয়েরা বিচ্ছিন্ন, তারাও কোনো হেল্প করতে পারছে না। ভোলা জেলা কমিটিকে জানাম, তারাও হেল্প করতে পারছে না। তখন আমি চিন্তা করলাম, না আমি আর ভোলায় থাকবো না, ঢাকা চলে যাই। তো এখানে এই কথাগুলো বলার কারণ হলো এই, ইসলামী আন্দোলন বাংলাদেশ আমি কেন করব? আমি আল্লাহ রাজি খুশির জন্যই অবশ্যই করব, অথবা ইসলামী দল কেন করবো? রাজি খুশির জন্যই করব। কিন্তু চেইন অফ কমান্ড অনুযায়ী যখন কোনো কর্মীরা বিপদে পড়ে, তখন ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দায়িত্বশীলদের কাজ হলো তারা ওই ব্যক্তিকে হেল্প করা, সলভ করা। আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার পর্যন্ত, ভোলা জেলা কমিটি আমার পর্যন্ত এসে পৌঁছায়নি। আমি এখানকার মুজাহিদ কমিটি যারা যেখানে দ্বারস্থ ছিলেন সকলে দ্বারস্থ হয়েছে, আমাকে সেভাবে হেল্প করার মতো কেউ ছিলেন না। তোপের মুখে জাকির সাহেব শিল্পপতি মানুষ, দান দক্ষিণা করেন, তার বিরুদ্ধে কে দাঁড়াবে? থানা তার পক্ষে। তখন যতটুকু মনে পড়ে, জসিম চেয়ারম্যান, বশির মিয়ার ছেলে, আল্লাহ তাকে রহম করুন, জসিম চেয়ারম্যান বলল, হুজুর আমি মসজিদের সভাপতি, কিন্তু আমি আপনাকে ধরে রাখতে পারতেছি না, আপনি আমার বাড়ির মসজিদের কয়টা জুমা যতদিন থাকেন পড়ান। আমি ওনার অনুরোধটা রক্ষা করেছি। একজন সভাপতি কখন নিরুপায় হলে এই কথা বলেন। এবং উনি খাবারের ব্যবস্থা করেন, থাকার ব্যবস্থা করেন, শানু মিয়া বাড়ির মসজিদ বলে, ওখানে আমি কিছুদিন জুমা পড়িয়েছি, শুধুমাত্র ওনার এই আবেগকে প্রাধান্য দিয়ে, অথবা ওনাকে সম্মান জানিয়ে। এরপর আমি ঢাকা চলে যাই। একটি ব্যথা আমার তখন থেকে যায় যে আমার জন্য ইসলামী আন্দোলন কি করলেন। আপনারা জানেন যে সারা বাংলাদেশে যারাই যে আন্দোলন করে, যেমন বিএনপির কোনো ভাই যদি এখন বিপদে পড়ে, তাকে তার সর্বোচ্চ নেতৃত্ব চেষ্টা করবেন তিনি অপরাধ করলে অপরাধটাকে ঢেকে তাকে কিভাবে সেভ করা যায়। কিন্তু আমার ইসলামী আন্দোলনের জেলা কমিটি এখনও যারা, তখনও তারাই ছিলেন, তারা আমাকে উল্লেখযোগ্য কোনো হেল্প করতে পারলেন না, অথবা করলেন না ইচ্ছা করে। ফোন দিলেন অন্য জনকে দিয়ে, ওনারা খোঁজখবর নিয়ে শেষ করলেন। এরপর যখন আমার মনোনয়নের কথা আসে, আমি বোরহানুদ্দিনের কমিটি যখন আমাকে নিয়ে যায়, তখন আমি পূর্বের সে কথা তুলে ধরেছি। আমি বলেছি আমি আমি পীর সাহেব হুজুর বললে প্রার্থী হতে রাজি আছি, কিন্তু দীর্ঘ সময় ইসলামী আন্দোলন থেকে আমি দূরে ছিলাম। কেন দূরে ছিলাম? আমার ব্যথাগুলো ছিল, সে সময় আপনারা কোনো হেল্প করেন নাই। এখনো ময়দানে নামাই দিয়ে আপনারা থাকবেন না, এমন হলে আমি আপনাদের সাথে কাজ করতে রাজি নাই। সেদিন ভোলা জেলা কমিটি আমার প্রতি মন খারাপ করেন। ভোলা একের প্রার্থী ওবায়দ ভাই ছিলেন, আতাউর রহমান সাহেব ছিলেন, সেক্রেটারি আমাদের তরিক ভাই ছিলেন। ওনারা আমার প্রতি মন খারাপ করেন যে এত স্ট্রিট কাট কথাবার্তা বলে, ইসলামী আন্দোলনের এখন একজন প্রার্থী হইতে হইলে অনেক হাদিয়া তোফা নিয়ে অথবা ভালো মন্দ কথাবার্তা বলে সিম্পতি দেখায় নিতে হয়। সেক্ষেত্রে উনি এত স্ট্রেট কথাবার্তা বলেন, ওনাকে প্রার্থী দেই কীভাবে আমরা? এই যে ওনাদের মনে কষ্টের কারণে আরও 15 দিন প্রার্থী পেতে দেরি হয়। সর্বশেষ প্রার্থী চূড়ান্ত হয়, আমার সাক্ষাৎ করে, আমি তাদেরকে নিয়ে ঢাকা যাই। এ বিষয়ে আমার কোনো ব্যাড কমেন্টস নেই, অথবা এই বিষয়ে আমার কোনো খারাপ লাগার কিছু নেই। ঠিক আছে, বিষয় বোধ চাইছেন আমি কেন্দ্রীয় সাক্ষাৎকার হলো, সে সময় আমাকে ওনারা জিজ্ঞাসা করছিলেন যে আপনি ব্যক্তিগতভাবে এই নির্বাচন কেন্দ্রে কত টাকা ব্যয় করতে পারবেন। তা আমি বলেছিলাম, বলছেন না আপনি কতটুকু পারবেন, আর পুরাটাই তো সংগঠন ব্যয় করবে, এই নির্বাচন তো সংগঠনের কাজ, আপনার একা কাজ না। তো ঠিক আছে,
তো আমি তখন অনুমান করে এবং আমার ব্যাকগ্রাউন্ডের কথা চিন্তা করে আমি আত্মীয় স্বজন থেকে কার থেকে কত নিতে পারবো, আমি বললাম যে 10 লাখ টাকা ব্যয় করতে পারবো, লিখলে দিলাম ওখানে। ওখানে তখন ওনারা একটা শর্ত জুড়ে দিলেন, কেন্দ্রীয় কমিটি, আপনাকে যদি আসন সমঝোতা আমরা বাদ দেই তাহলে সেখানে আপনার কোনো আপত্তি থাকবে কিনা? না, কোনো আপত্তি থাকবে না। আসন সমঝোতায় বাদ দিলে আমার কোনো আপত্তি থাকবে না, কারণ তখন আসন সমঝোতার বিষয় এক হয়েছে। আমরা দাওয়াত দিচ্ছি এভাবে যে আগামী নির্বাচনে ইসলামের পক্ষে, আমরা হুজুরে এক হয়েছি, এই কথাটা বলেই কিন্তু আমি দাওয়াত দিয়েছি। আজকে যে ভাইয়েরা কমেন্টস করছেন আমি সকলের স্ক্রিনশটগুলো রেখে দিয়েছি। তারা যদি আমার প্রতি ন্যূনতম জুলুম করে থাকেন কমেন্টস করে কিংবা পোস্ট করে, আখেরাতে আমি তাদের বিষয়ে আল্লাহ তাআলার কাছে বিচার চাইব যে কেন তারা একজন ব্যক্তির বিরুদ্ধে, একজন আলেমের বিরুদ্ধে, একজন প্রার্থী হয়ে তিনি এতটাই অভাবী হয়েছেন, তিনি এতটাই দুর্ভাগা হয়েছেন যে আপনাদের মতো লোকদের পোস্টে তাকে দেখতে হবে, অথবা ন্যারো মাইন্ডে পোস্ট করার অধিকার আপনাকে কে দিয়েছে তথ্য প্রযুক্তির এই 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 সায়েন্সের যুগে। এরপরে আমি দেশে চলে আসি। আসার পরে 2 থানা কমিটি নিয়ে বসি। জেলা কমিটিকে বলেছি আমাকে একটা নির্বাচন কমিটি দেন। জেলা কমিটি আজ পর্যন্ত নির্বাচন কমিটি আমাকে দিতে পারেনি। আল্লাহে, আমি কথাগুলো কখনোই লাইভে এসে বলতাম না। আমি যখন মনোনয়ন দেওয়া থেকে আল্লাহ তাআলার পক্ষ থেকে ফয়সালা যা বিরত থাকলাম, অথবা আমাদের ভাইয়ের কারণে হলো না, ভাইদের কারণে, তখন আমি বরিশালের দ্বারস্থ হই আমাদের সিরাজ সাহেবের কাছে, আমাদের দায়িত্বশীল। উনি আমাকে বললেন যে ভাই আমি আপনার কাছে ক্ষমা চাই, এই বিষয়গুলো তদন্ত হবে নির্বাচনের পরে, আপনি ধৈর্য ধারণ করেন, আপাতত লাইভ করবেন না, সংবাদ সম্মেলন করবেন না। আমাকে অসংখ্য সাংবাদিক ফোন দিয়েছেন যে আপনার দাওয়াতি কার্যক্রম অনেক সুচারু, ভালো ছিল, ভাই কেন আপনি অন্যদের থেকে যোগ্য বেশি ছিলেন, আপনি কেন নির্বাচনে কাজ করলেন না? এই কেনর জবাবগুলো আমি বলছি ভাই প্লিজ এখন আমাকে বলবেন না, আমি একটা সময় ইনশাল্লাহ পরিষ্কার করব। আমি আগামীকাল ভোট, আজকে কেন আমাকে লাইভ করতে হবে? আজকে আমি বাধ্য হয়েছি যে আমাদের অতি উৎসাহী উচ্ছৃঙ্খল ভাইদের কিছু পোস্ট, যাদেরকে আমি আমার এই দাওয়াতি কার্যক্রমে পাশে খুব পেয়েছি এমন মনে হয় না, অর্থ দিয়ে চেষ্টা করেছেন এমনও মনে হয় না, কিংবা দায়িত্বশীল আকার এমনও মনে হয় না। তবে হ্যাঁ, একজন দায়িত্বশীলকে দেখেছি, তিনি তার ফেসবুকে লিখেছেন চিরচেনা শব্দ, ওরে বাটপার। এর দ্বারা অনেক অনেক রকম কমেন্টস করেছেন, অথবা তিনি কি বুঝিয়েছেন তিনি ভালো জানেন, আল্লাহ মালুম, আমি জানি না। আমার কথাগুলো আমি সংক্ষেপে শেষ করতে চাই। আমি যখন আসি তখন পীর সাহেব হুজুর 13 সেপ্টেম্বর ভোলায় প্রোগ্রাম করবেন। তখন আমাকে বলা হলো 50,000 টাকা প্রার্থীরা দিতে হবে। আমি কিন্তু অদ্যাবধি 1 টাকাও দিতে পারি নাই, দেই নাই। আমার কাছে খুব হট মনে হয়েছে, প্রার্থী হলেই তাকে 50,000 টাকা দিতে হবে কেন এই ভোলার এই এই অনুষ্ঠানে? এটা এটা হইতে পারে না। প্রার্থী হতে গিয়া প্রার্থী জেলা কমিটি অথবা সকলের আপ্যায়ন করতে হবে, ভাড়া দিতে হবে, নিয়ে যেতে হবে, আনতে হবে, এই জাতীয় বিষয়গুলো তো সাধারণ কমন সেন্স কাজ করে। এই জন্য কোনো বিরূপ কথা নেই, কিন্তু এখানে এত টাকা কিভাবে দেবো আমি? একটা বিষয় থেকে আমি চুপ থেকেছি, অথবা এই পর্যন্ত আমি দেওয়ার নিয়ত করিনি, দেই নেই। বক্তব্য হলো, হুজুর আমাকে পরিচয় করালেন, চিনলেন, আমি কাজ শুরু করলাম। এসে দেখলাম যে দৌলত খানের 2টা কমিটি আছে, 7টা কমিটি নেই, ইউনিয়ন কমিটি। বোরহানুদ্দিনে এসে দেখলাম যে তার কাছাকাছি, অর্থাৎ সকল কমিটিগুলো পরিপূর্ণ নেই। তখন 2 কমিটিকে নিয়ে ও আমার বিষয়ে আবার তাদের কিছু কিলোকাল ছিল দৌলত খানের ভাইদের, যে উনি জামাতে কিনা, এই কিনা, সেই কিনা। বসা হলো, কিছু প্রশ্ন করছেন, আমি উত্তর দিলাম যে ভাই এই অবস্থা। তো ওনারা বললো তাইলে আমাদের কোনো কথা নেই, প্রার্থী নিয়ে আমরা কাজ করতে পারি। তাই আমি বলছি যে ভাই, ওয়ার্ড কমিটি, ইউনিয়ন কমিটি তো হবেই, ওয়ার্ড কমিটি এবং সেন্টার কমিটি, এই সকল কমিটি হওয়া ছাড়া কিন্তু আমি মাঠে কাজ করতে নামবো না। কারণ এগুলো ছাড়া মাসে যদি কাজ করতে নামি, তাহলে আমি কাজ গোছাতে পারবো না। এবং এই কথা বলার পরে আমি 2 সভাপতির নাম বলবো না, দৌলত খান এবং বোরহানুদ্দিনের 2 দায়িত্বশীল আমাকে বললেন যে কেয়ামতের আগেও কমিটি হবে না। আরেকজন বললেন যে ভোটের আগ ছাড়া ওয়ার্ড কমিটি হবে না, সেন্টার কমিটি হবে না। তখন আমি আমার এই 2 কমিটির সভাপতি কিংবা দায়িত্বশীলদের কথা মেপে নিলাম যে তারা নির্বাচন করার জন্য কতটুকু যোগ্য কিংবা অযোগ্য। পথ চললাম, আমি বিরূপ প্রতিক্রিয়া দেখাইনি। আমি বলছি যে ভাই ঠিক আছে, আপনাদের নির্বাচন আসন কমিটি। সেদিনই আমি বললাম যে ভাই, নির্বাচন পরিচালনায় আপনারা কি প্রার্থীকে চালাবেন না প্রার্থী আপনাদেরকে চালাবে? ওনারা অকপটে 2 থানা কমিটি বললেন যে ইসলামী আন্দোলনের যে কমিটি আছে, নির্বাচন কমিটি আদৌ কোনো আছে কিনা আমি বারবার চেয়েছি, তারা একটা কাগজ আমাকে জমা দিতে পারে না। দৌলত খান নির্বাচন কমিটি আছে কিনা, বোরহানুদ্দিনের একটা নির্বাচন কমিটি আছে। তবে আমার মনে হয় ওনারা, আমার প্রিয় ভাইয়েরা, আলেম দিন ভাইয়েরা,
জানেন না যে নির্বাচন কাকে বলে, গণসংযোগ কাকে বলে, পোলিং এজেন্ট কাকে বলে। এই বিষয়গুলো তারা, আমি অনেকবার রাগ হয়েছি তাদের কাছে, আমি ক্ষমা চাইবো শেষ দিকে, যে ভাই আপনারা যদি নির্বাচন শব্দটা না বুঝেন কেন নির্বাচনে আসেন, কেন নির্বাচন করবেন। তো ওই দিন আমি ওনাদের কাছে যেহেতু আমার প্রথম সাক্ষাৎকার, প্রথম মিটিং, আমি সকলের কুশল বিনিময় করে বললাম যে ভাই কমিটি ছাড়া কাজ করা খুব কঠিন, দ্রুত কমিটিগুলো উঠে ফেলেন। দরুদ খান একটা লোক আমাকে সহযোগিতা করার চেষ্টা করেছেন, তিনি হলেন আমজাদ নাইম ভাই, জিহাদ ভাই এবং আরও অনেকের কথা মনে আছে, রাসেল ভাই, যুব আন্দোলনের ইমরান ভাই। তাদের জন্য আমার কৃতজ্ঞতা, আমার কোনো অভিমান নেই, আমি তাদের জন্য এখনও দোয়া করব এবং আখেরাতে তাদের পক্ষে আল্লাহর কাছে সাক্ষী দেওয়ার চেষ্টা করব, যদি আমি উপযুক্ত হই সাক্ষী দেওয়ার। তো এই ভাইয়েরা, বিশেষ করে আমজাদ নাইম ভাই অনেকগুলো কমিটি তুলে দিলেন, বলেন যে ভাই ইউনিয়ন কমিটি শেষ, ওয়ার্ড কমিটি শুরু করেন, এই তো হইতেছে হবে। তো আপনারা জানেন যে আসন সমঝোতার জন্য প্রতিযোগিতা চলছে, সেই মুহূর্তে তথ্য চাইছে কেন্দ্র থেকে। তা আমি আমজাদ ভাইকে বললাম ভাই তথ্য দিয়ে দিই, বোরহানুদ্দিন ইসমাইল ভাইকে বললাম হ্যাঁ তথ্য দিয়ে দেন। তো আমার একটা সৌভাগ্য কি জানেন, বোরহানুদ্দিনের সভাপতি ইসমাইল ভাই, তিনি বোরহানুদ্দিন আলিয়ার শিক্ষকতা এনটিআরসির মাধ্যমে প্রভাষক হয়েছেন আল হাদিসে। তিনি আমাকে বললেন যে ভাই আমি তো আল হাদিসে প্রভাষক হয়েছি, সময় তেমনটা দিতে পারবো না, এবং ওনার মাদ্রাসা আরবি নামে একটা মাদ্রাসা আছে। তো আমি এই ভাইয়ের কথাটা যৌক্তিক মনে করে বলেছি ঠিক আছে, আপনি না পারলে অন্য কাউকে এঙ্গেজ করে দিবেন, আপনি পুরাতন মানুষ, আপনাকে ছাড়া কাজ করলে আমার ভালো লাগবে না। দৌলত খানের সভাপতি যিনি, তিনি একজন বিজ্ঞ আলেমে দিন, এক চরগুমানি মাদ্রাসা সম্মানিত মুহাদ্দিস মাওলানা আবু সৈয়দ আব্বাসী দামাত বরাকাতুল আলিয়া। তিনি আসলে বড় ব্যক্তিত্ব, বড় ওয়াইজ, কিন্তু সংগঠন চালাবার জন্য উপযুক্ত ব্যক্তি নন। এটা একটি সত্যি কথা, কারণ সংগঠন চালাবার জন্য, নির্বাচন চালাবার জন্য ওয়াজের ময়দানের কোনো লোক দরকার হয় না। নির্বাচন চালাবার জন্য একজন উপযুক্ত ব্যক্তি, তিনি যদি রিক্সার ড্রাইভার হন, তিনি যদি কোনো অন্য দলের হন, কিন্তু যোগ্য তিনি, তাকে প্রয়োজন আমাকে এখানের। আমার এই ভাইকে কয়টা মিটিংয়ে পেয়েছি আমার মনে হয় না, কয়টা কমিটি করার জন্য পেয়েছি আমার মনে হয় না, তবে একদিন গণসংযোগে পেয়েছি খায়াট বাজারে। আমি আমার এই ভাইয়ের সাথে কথা বলা আছে, ভাই কেন কাজ করবেন না, কেন করবেন না। আপনারা জানেন যে বাংলা বাজার রহমতুল্লাহ ভাইয়ের মাদ্রাসা আছে, ওনার সাথে কমিটির সাথে অভিমান, ওনার এক মাদ্রাসায় গিয়ে আমি উঠলাম, বললাম যে ভাই আমি প্রার্থী হওয়ার কারণে মনে কষ্ট আপনার, আপনি কেন কাজ করবেন না, প্লিজ আমাকে বললেন। তখন উনি আমাকে বললেন যে ভাই আগে শেয়ারে মাদ্রাসা ছিল অনেক বড়, এখন একা একা শুরু করছি, অনেক সময় দিতে পারবো না, আগে সময় দিয়েছে। তারপরে দেখলাম এর আগে কারা কাজ করেছে, ফজলুল্লাহ ভাইয়ের কাছে গেলাম, ভাই কেন কাজ করবেন না, বললো যে আমি এখানে নির্বাচনের জন্য 2-3 লাখ টাকা খরচ করছি একটা চেয়ারম্যানের জন্য, কিন্তু ভাই এবছর আমার অবস্থা ভালো না, চামড়ার বেচা কিনা খুব ধরা খাইছি। এটা আমি বলবো যে আমার আর কি দুর্ভাগ্য, সবাই আমার সময় এসে ধরা খায়, আমার সময় এসে সবার শেয়ার ছুটে যায়। আমজাদ নাইম ভাই, যার উপরে আমি চলছিলাম, তিনি ব্যাপক কাজ করেছেন, এর জন্য শুক্রিয়া, কিন্তু তিনি অ্যাজ এ বিজনেসম্যান, তিনি মাইকের ব্যবসা করেন। তো আমার এই ভাইকে যখন আমি একটু বেশি ফোন দিতাম, তিনি আমাকে একদিন শেয়ার করলেন যে ভাই আমি তো অ্যাজ এ বিজনেসম্যান, মাঝে মাঝে তজুমুদ্দি বিভিন্ন জায়গায় দূরে দূরে প্রোগ্রামে মাইক নিয়ে যেতে হয় আমাকে, আমাকে এই সিজনটা একটু কম পাবেন। তাইলে আপনারা যারা লাইভগুলো শুনছেন, আপনাদের কাছে আমার প্রশ্ন, আবু সৈয়দ আব্বাসী ভাই এই সিজনে ওয়াজ করবেন, উনি সভাপতি, আমজাদ নাইবের সেক্রেটারি, এই সিজনে উনি মাইকের ব্যবসা করবেন, তাহলে আমি কাজটা করব কাকে নিয়ে। আমি সর্বশেষ ওই জিহাদকে ফোন দিই, সাংগঠনিক সম্পাদক, যে ভাই একটু কাজ করেন, ভাই একটু গণসংযোগ করেন। আমি আপনাদের জাতির বিবেকের কাছে প্রশ্ন রাখতে চাই, সারা বাংলাদেশ ইসলামী আন্দোলন যারা চালান, এভাবে কি কোনো নির্বাচন করা সম্ভব, যেখানে কমিটি উঠাইতে পারতেছি না, যেখানে আমাদের ভাইয়েরা বলতেছে আমি যদি আপনারা সময় দিই, একদিন সময় দেবো, 5 দিন কাজ করতে হবে, 1 ঘন্টা সময় দেবো, আমার কাজ করতে পারে, টাকা পাবো কই, অর্থ পাবো কই, অর্থ দিব কই থেকে। এই কথাগুলো আমি শুনতাম, ব্যথিত হইতাম, কিংবা মনে করতাম যে এটা আমার নসিব, আমাকে কাজ এই ভাইদের সাথেই করতে হবে, যত যাই হোক এই ভাইয়ের সাথে কাজ করতে হবে। চলে যেতাম তার কাছে, গিয়ে উঠতাম যে ভাই চলেন কাজ করি। সেই চৌমানে নূরমেরাট বাজারের আপনার এই আমাদের উত্তর পাশের যে একবারে আমাদের সাংগঠনিক অফিস আছে, সেখানে গিয়ে বসে থাকতাম, অসংখ্য দিন বসে আছি, আসেন কাজ করি, পোলিং এজেন্ট বানান, মহিলা মেম্বার কাকে বানাবেন, এইভাবে খুঁজতে আমি মানে একজন অভাবের মতো খুঁজতেছি কাকে নিয়ে কাজ করা যায়, কাকে নিয়ে কাজ করা যায়, কিন্তু আমি কোথাও গিয়ে ভরসা পাচ্ছি না। বোরহানুদ্দিনে এমন 50 দিনের তারিখ বলতে পারবো, যে হাসান মাহমুদুল হাসান ভাই যিনি কাপড়ের দোকান দিয়েছেন, তার দোকানে গিয়ে বসা 1 ঘন্টা 2 ঘন্টা 5 ঘন্টা বসা ছিলাম, এমনকি ঘুমাইছি বসে বসে। ভাই আমাকে দিয়ে কোনো কাজ করাবেন না, গণসংযোগ করাবেন না, ভাই আমাদের কি করা দরকার, আমাদের মাদ্রাসাগুলো লিস্ট করেন। বোরহানুদ্দিনে উনি কিন্তু নির্বাচন কমিটির দায়িত্বশীল, প্রতিষ্ঠানগুলো লিস্ট করেন, প্রতিষ্ঠানগুলোতে আমরা যাওয়া শুরু করি, তারিখ দেন,
ইসমাইল ভাইকে বললো যে আমি তো মাদ্রাসায় আছি ভাই, এখন নতুন ঢুকছি, আমাকে খুব চাপে প্রেশারের মধ্যে রাখছে, নতুন নতুন ক্লাস করতে হয়। ও উনি নির্বাচন কমিটির দায়িত্বশীল প্রধান, উনি এগুলা শিডিউল করে না কেন? তো একদিন আমি মিটিং এর মধ্যে সবার সামনে আমি আমার সেই মাহমুদুল হাসান ভাইকে খুব রাগ হয়েছি। আপনি নির্বাচন বুঝেন, আপনি কেন কাজ করেন না? নির্বাচন না বুঝে কাজ করতে আসছেন কেন? তখন আমাকে ঊর্ধ্বতম কর্তৃপক্ষ না, একটু নিচের নেতা কর্মীরা আমাকে কিছু কথা জানান দিয়েছেন যে ভাই, এমন একটি আসনে আপনি কাজ করছেন যে আসনে বিগত সংসদ নির্বাচন, সেটা আমাকে কমেন্ট করে বলেন না কত সাল, এখানে অন্য অন্য দলের প্রার্থীর থেকে 2.5 লক্ষ টাকা নেওয়া হয়েছে, নিয়ে আর নির্বাচনে এজেন্ট দেওয়া হয় নাই। আবার দৌলতখানে আমি শুনলাম যেহেতু মডেল মসজিদের ইমাম, সেখানে কেউ কেউ আবার পোলিং এজেন্ট বিক্রি করে দিয়েছেন, তিনি আর নির্বাচন করেন নাই। আসলে আমি এগুলো বলতে লজ্জাবোধ করছি লাইভে, জন্য এগুলো আমি আরও আগেই বলতাম। তো 29 তারিখ বিকালে আমি বলেছি যে আমাকে নিয়ে সংবাদ সম্মেলন করেন বোরহানুদ্দিনের যে থানা কমিটিকে, আমাকে নিয়ে বসেন, আমাকে সকল ভাইরা আমাকে মাইন্ড করবে, উল্টাপাল্টা ভাববে, আমরা কথাবার্তা বলি। কিন্তু এগুলো হয় নাই। এবার মোদ্দা কথায় আসি। আমি লিফলেট আমি করছি, লিফলেট ফ্রেশে আমি যাই, আমি একা একা কাজ করি। এমনকি এতটা হীনমন্যতা তাদের, ফ্রেশে বলা হয়েছে যে আমাকে যেন বাকি কোনো কাজ না দেওয়া হয়। এটারও লজিক ছিল। ভোলা জেলা কমিটি সম্মেলন করেছেন, সেখানে অনেকগুলো টাকা বাকি, তো আমাকে কেন ফ্রেশ বাকি দেবে? আমি নগদ টাকাগুলো বিকাশে পাঠানোর পরও তারা আমাকে ঘোরাঘুরি করে প্রেস থেকে আমাকে বিভিন্ন তারিখ বাই তারিখ দিতে অনেক দেরি করে দিয়েছে মালগুলো। এরপর আমি রাগ করে ঢাকা থেকে আমি লিফলেট তৈরি করেছি। আমি এখানে বোরহানুদ্দিনে কুঞ্জিরহাটে লিফলেট করিনি। আর কুঞ্জিরহাটে যার দোকানে লিফলেট করা হয় সালাউদ্দিন ভাই, ওনাকে আমি মোট 6 দিন ফোন দিয়েছি যে ভাই আপনারা কেন কোনো সংযোগ করেন না। অথচ আমি দেখি যে শুনি যে উনি বিভিন্ন রকম উল্টাপাল্টা কমেন্টস করেন, উল্টাপাল্টা কথা বলেন যে উনি সরে গেছেন। তো আমি শেষ কথাটা বললে এরপর আপনাদের প্রশ্ন করতে অথবা কথা বলতে সুবিধা হবে। 18 তারিখ যখন মনোনয়ন উত্তোলন, তার আগে আমি আমার 2 থানা কমিটিকে নিয়ে বসি যে আজকে আমাদের ডিবিসি নিউজ এবং সময় টিভি, তারা উভয় সাক্ষাৎকার নেবেন ইসলামী আন্দোলন ভোলা 2 আসনের, আপনারা আসেন। সেদিন ছিল জুমাবার। তো প্রথম ডিবিসির আমরা বক্তব্য দিই, পরে আবার যখন ডাকে তখন আবার 2 থানা কমিটিকে একত্র করে নেই। নেওয়ার পরে ওদের আমরা নীতিনৈতিকভাবে সিদ্ধান্ত নেই, যেহেতু একজন প্রস্তাবকারী একজন সমর্থনকারী, প্রস্তাবকারী হবে দৌলত খান থেকে, সমর্থনকারী হবে বোরহানুদ্দিন থেকে। এটা তাদের মিটিংয়ের সিদ্ধান্ত, এটা আমার সিদ্ধান্ত না। এরপরে অ্যাকাউন্ট করতে গিয়ে অ্যাকাউন্ট একটা 2জন নমিনি লাগবে, একজন নমিনি নিতে হয়, কিন্তু আমি বলেছি না 2জন নমিনি থাকবে, একজন দৌলত খান একজন বোরহানুদ্দিনের, এতে যাতে করে কোনো সমস্যা না থাকে। একটা কথা আমি ফাঁকি দিয়ে বলে রাখি, আমি আসার পরে দৌলত খান এবং বোরহানুদ্দিনের ব্যাপক ফাটল একটা অবস্থা পেয়েছি। দৌলত খান বোরহানুদ্দিনের সাথে আন্তরিকভাবে মিশতে চায় না, বোরহানুদ্দিন দৌলত খানের সাথে আন্তরিকভাবে মিশতে চায় না। এটাকে মেশাবার জন্য আমি দৌলত খানে গিয়ে বোরহানুদ্দিনের ভাইদের সুনাম করতাম, বোরহানুদ্দিন এসে দৌলত খানের ভাইদের অনেক সুনাম আমি বক্তব্য উপস্থাপন করতাম যে ভাই তারা কিন্তু এই করে ফেলছে, এই করে ফেলছে। তো এইগুলো বলার কারণ হচ্ছে তারা যেন উভয় এতটুকু আফাত লেসানের এই আফাতটুকু আল্লাহ মাফ করবেন। আমি তো আফাতুল লেসান পড়েছি। আমি এই সংসারটা টিকানো, এই আসনটা দাঁড় করানোর জন্য আমি চেষ্টা করতাম। এমনকি আমি আমাদের ইসলামী আন্দোলনের 10 বছর আগের কর্মী বাহিরে থাকে, সৌদি আরব বিভিন্ন জায়গায় থাকে, তাদেরকেও নক করেছি যে ভাই আমাকে একটু সমর্থন করেন, হেল্প করেন, কার কাছে যাওয়া যায়। আপনারা আশ্চর্য হবেন, একজন প্রার্থী একা একা গিয়ে গণসংযোগ করে, আমি করেছি। 7 রাস্তায় আমার একজন দৌলত খানের ভাই থাকে সাব্বির, মদিনা মসজিদের পাশে একটা ওষুধের দোকানে। তাকে আমি বলেছি ভাই সেখানের যে ইসলামী আন্দোলনের কমিটি আছে ট্রাক স্ট্যান্ডের আশেপাশের, তাদেরকে হাতে পায়ে ধরে আমি সেখানে তাকে নিয়ে একা একা করেছি। মোহাম্মদপুরে করেছি, গাজীপুরে হতাপাড়ায় করেছি। আমি ঢাকায় অনেকগুলো স্পটে করেছি যে যারা আমাকে দেখে চিনে, আমার বাবার ফেস ভ্যালু জানে অথবা আমার ফেস ভ্যালু জানে, কমপক্ষে তারা আমাকে সমর্থন করবে, তাদের কাছে একটা ভালোবাসা পাবো এবং তাদের সমর্থন পাবো। আপনি বিশ্বাস করেন যে আমি যখন তেজগাঁও গণসংযোগ করছি, তখন সেই প্রার্থী আমাকে বললো যে ভাই আমার প্রার্থীর খবর নাই এই আসনের, আপনি ভোলা থেকে এখানে আসছেন গণসংযোগ করার জন্য। প্রার্থী হিসাবে ভিজিটিং কার্ড করেছি, আমাদের প্রার্থীর ভিজিটিং কার্ড আন্দোলনের। তো কত করেছেন আমি বলেছি ভাই প্রথম 20,000 করেছি। বলছে ওনার পরিচয় দিতে পারেন, আপনার পরিচয় তো দেওয়া যায়। তারপরে ওনারা আমাদেরকে নাস্তা করালেন, খাওয়ালেন, আমরা খুশি হয়েছি। সেই সাব্বিরকে আপনি জিজ্ঞাসা করেন কয়দিন আমরা গণসংযোগ করেছি, সেখানে কোন কোন সিদ্দিক মাস্টারের ঢাল করেছি, কারণ বাজার করেছি, 7 রাস্তা করেছি। আমি ওখানে পাশে মদিনাতুল উলুমের শিক্ষক হিসাবে কাজ করেছি, সেখানে তাদেরকে শিক্ষার্থীদেরকে বলেছি। সবকিছু মিলে আমি আন্তরিকভাবে চেষ্টা করেছি, যেটা আল্লাহর কাছে জবাব দেওয়ার মতো আমার একটা জায়গা স্পষ্ট আছে। কিন্তু আমার যে মনে কষ্টগুলো ব্যথাগুলো আছে, আমি আল্লাহে
আজকে কয়েকদিন যাবত এবং এরপর আগ পর্যন্ত যারাই আমার বিরুদ্ধে ব্যথিত হওয়ার মতো কমেন্টস করেছেন, অশ্রাব্য মন্তব্য করেছেন, যার অধিকারী আমি নই, দুর্বলতা আপনাদের। এই জন্য আমি আল্লাহর কাছে অনুরোধ করবো, আল্লাহ তাআলা যেন সমপরিমাণ ব্যথা আপনাদেরকে দান করেন, কিংবা এটাকে জাদাল্লাহ, আল্লাহ যেন আরও বাড়িয়ে দ্বিগুণ করে 5 গুণ করে আপনাদেরকে হ্যায় প্রতিপন্ন করে সমাজে উলঙ্গ করে ছেড়ে দেন। কারণ আপনারা এই লোকগুলো সে সময় ছিলেন না। বোরহানুদ্দিনে আমি 2 থানা কমিটিকে নিয়ে বসলাম যে আমি তো প্রায় 2 লক্ষ টাকা খরচ করেছি, সামনের যে মনোনয়ন উত্তোলন এবং মনোনয়ন জমাদান, এই 2টা খরচ আপনারা করবেন না আমি করব। মনোনয়ন জমাদান এটা জামানত 50,000 টাকা, এই টাকাটা 2 থানা কমিটি 25-25 ভাগ করে পেয়ে যাবে। সেই জামানত এবং উত্তোলনে 18 থেকে 20,000 টাকা লাগবে। তখন তারা উভয় কমিটি বললেন যে ঠিক আছে, এটা আমরাই দেব। দৌলত খান থেকে ছিলেন রহমতুল্লাহ ভাই, বাংলা বাজার মাদ্রাসার দায়িত্বশীল ছিলেন, রাসেল ভাই দায়িত্বশীল ছিলেন, জিহাদ ভাই, আরও অন্যান্যরা ছিলেন, তাদের নাম আমি বললাম না। জিহাদ ভাই সাংগঠনিক সম্পদ তিনি ছিলেন, এবং বোরহানুদ্দিনের ফুল প্যাটার্ন ছিলেন কমিটির, মাহমুদুল হাসান ভাই, ইসমাইল ভাই, অন্যান্য সবাই ছিলেন। তারা বললেন আমরা 80,000 টাকা ভাঙতে উঠাবো কি 1 লাখ টাকায় উঠাবো, আমাদের ফান্ডে খরচ রাখবো। অথচ এর 20 দিন আগ থেকে আমি বলছি পীর সাহেব চিঠি দিয়েছেন আপনারা নির্বাচনী ফান্ড করেন, কেউ আমার কথা শোনেনি, নির্বাচনী ফান্ড করেনি। আমি একজন প্রার্থী হিসাবে আমি তাদের কাছে জিম্মি ছিলাম আমার মনে হয়। কারণ হলো আমি আল কারিম মসজিদে যখন পীর সাহেব হুজুরের বাড়ি মাহফিল হয়, দ্বিতীয় দিন আমি গর্জে উঠেছি, আমি বলেছি এভাবে নির্বাচন করা সম্ভব না, এভাবে নির্বাচন করা যায় না। ভোলা জেলা কমিটিকে বলেছি আপনারা শুধু ভোলা 1 আসন নিয়ে কাজ করছেন, 2 আসনে যে একটা অস্তিত্ব আছে, বাহুবল, অর্থবল, জনবল, সমবল এখানে দরকার, সেটা আপনারা এখানে সমর্থন করেন নাই। সেদিনও তারা আল কারিম মসজিদে, পীর সাহেব হুজুরের বাড়ির সেই মসজিদে তারা ভোলা 1-এর প্রশংসা করছিল। তখন হাসতে হাসতে ভোলা 2-এর জন্য জিন্দাবাদ খুঁজে। তো ভাই আমরা তো জিন্দাবাদ খোঁজার জন্য ইসলামী আন্দোলন করি না, ইসলামী আন্দোলন তো জিন্দাবাদ খোঁজার জন্য করা হয় না। আমি চিন্তা করেছি, আমার আব্বা একজন হক্কানি আলেম ছিলেন, সরসিনা মাদ্রাসায় পড়েছেন, ভালো আলেমদের সাথে ভালো মোলাকাত রাখতেন, এবং বর্তমান পীর সাহেব হুজুরের বাবা আমার এই মাদ্রাসা আব্বা এনেছেন, মজলিসে শুরার সদস্য এই মাদ্রাসার, যেই কথাটি বলা হয়নি। ইদারা ইসলাহি কারাতে তিনি মজলিসে শুরার সদস্য, বিজ্ঞ এবং প্রাজ্ঞ আলেমে দিন তিনি। তো ওনার আব্বার সাথে যেহেতু আমার আব্বার রিলেশন ছিল, আমার সাথে পীর সাহেব রিলেশন থাকবে না কেন? নামে নামে মিল আছে। তো পীর সাহেব হুজুরের সম্মানের দিকে তাকে এতদিন আমি লাইভ করিনি, কিংবা সংবাদ সম্মেলনে ডাক হলো আমি সাড়া দেই নাই। আমি 2 থানা কমিটিকে আহ্বান করেছি, ভাই বিষয়টা স্পষ্ট করেন। 2 থানা কমিটি গত মাসেও আমাকে নিয়ে মিটিং করে বলেছে এমন উল্টাপাল্টা মন্তব্য করলে কেউ যদি ফেসবুকে লিখে কমেন্টস করে তাদেরকে আমরা বুঝিয়ে বলবো, দুর্বলতা আমাদেরও ছিল এবং আল্লাহ তাআলার হুকুম হয় না। তো এই বিষয়গুলো তো তারা নিয়ন্ত্রণ করতে পারে না। সাথে সাথে আমি ধৈর্য ধারণ করেছি, জন্য যে 2-একটা কমেন্টসে আমার কি আসে যায়, আমার গুনাহ মাফ হয়ে যাবে। সেদিনের মিটিংয়ে 2 থানা কমিটি দায়িত্ব নিল যে না আপনি খরচ করবেন না, খরচটা আমরা করব। মনোনয়ন উত্তোলনের দিন দৌলত খানের কোনো ফান্ড ক্রিয়েট হয় না। আমি যখন প্রার্থী আগে দৌড়ে গেলাম, জরুরি মিটিং করলাম তাদেরকে নিয়ে, যে ভাই আগামীকাল কিন্তু টাকা জমা দিতে হবে, আপনাদের কোনো ফান্ডও নেই, আপনাদের কোনো সিস্টেম করেন না, আপনারা কি করা যায়? বোরহানুদ্দিনের ফান্ডও আমি থেকে করেছি অথবা করার জন্য চাপ দিয়েছি। দৌলত খান এর আগের দিন এসা পর্যন্ত মিটিং করে নগদ কিছু টাকা উঠেছে, এই টাকাগুলো নিয়ে রহমত ভাই আসবেন, আমি রাত্রে চলে আসছি বাসায়। তো ওই যে আগে বলেছিলাম দৌলত খা গিয়ে বোরহানুদ্দিনের সুনাম করতাম, বোরহানুদ্দিনে গিয়ে দৌলত খার সুনাম করতাম, এই জন্য যাতে করে আসনটা দাঁড়ায়। তো দৌলত খান থেকে আসার পথে মানে অগত্যা আল্লাহ তালার হুকুম আমাদের হুন্ডা অ্যাক্সিডেন্ট হয়, আমাদের রহমত ভাই অ্যাক্সিডেন্ট করেন, সাথে আরেকজন অ্যাক্সিডেন্ট করেন, 2জনকে ভোলা পাঠানো হয়। এবং আমাদের জেলা কমিটির সম্মানিত সভাপতি আতাউর রহমান মুর্তাজি সাহেব তিনি হেল্প করেন তাদেরকে নিয়ে। তো সে সময় আমি সাংগঠনিক সম্পাদক জিহাদ ভাইকে বললাম আপনি কোথায়, আমজাদ ভাইকে বললাম আপনারা সেখানে যান দেখেন। পরে আমজাদ ভাইকে বললাম যে ভাই এখানে তো একজন থাকা উচিত দৌলত খার থেকে, আপনি আসবেন কিনা? তখন জিহাদ ভাইকে পাঠানো হয়। কারণ আপনারা জানেন যে সেখানে একটা অ্যাকাউন্ট করতে হয়। তো অ্যাকাউন্টে যেহেতু 2 থানার 2জন থাকবে, একজন নমিনি থাকবে, সেখানে দৌলত খানের পক্ষ থেকে নমিনি রাখা হয়েছে জিহাদ ভাইকে সাংগঠনিক সম্পাদক। আর বোরহানুদ্দিন থেকে যাকে রাখা হয়েছে তার নামটা আমি বলতে চাই না, কিন্তু এখন বলি, স্পষ্ট না বললে আপনারা বুঝবেন না। সভাপতি সাহেবকে বললাম, তিনি থাকবেন না, দিলেন মাহমুদুল হাসান ভাইকে। মাহমুদুল হাসান ভাই তিনি থাকবেন না, তিনি দায়িত্বশীল, নির্বাচন পরিচালনা কমিটির মূল। তিনি দিলেন আরেকজনকে, যিনি অ্যাজ এ ব্যবসায়ী এবং ইসলামী আন্দোলনের সমর্থক পর্যায়ের লোক অথবা দায়িত্বশীল কিনা আমি জানি না। তো তাকে দেওয়ার পরে আমাদের অনেক ভাইরা নেগলেন্সি করলেন, তাকে দিল কেন, তাকে দিল কেন, আমাদের তো দায়িত্বশীল আছে। তারপরে আমি বলছি যে অ্যাকাউন্ট হয়ে গেছে। তো তখন আমি ব্যাংকে কাজ করছি আমাদের ইদ্রিস ভাইয়ের নেতৃত্বে, আল্লাহ তালা তাকে আফাকাল্লাহ মাফ করে দেন, কারণ তিনি ছিলেন এই আসন পরিচালনা কমিটির মূল। তো তার পা ভেঙে যাওয়া, অ্যাক্সিডেন্ট করে, আমি তাকে প্রেশার তেমন দেই নাই।
ফোন 2 থানায়, একজন প্রার্থী 2 থানায় 10 জন 10 জন 5 জন 5 জনের কাছে ফোন দিয়ে একটা আসন দাঁড় করিয়ে নির্বাচনী কাজ করা খুব কঠিন কাজ। অথচ অন্যান্য সংগঠন, আমি উদাহরণ দিই না কারো, তারা প্রার্থীকে পরিচালনা করে, প্রার্থীকে গাড়ি দেয়, সংগঠনের সাথে লোকজন থাকে, তাকে অর্থবল, জনবল এবং সকল কিছু স্ক্রিপ্ট তাকে সাজিয়ে দেওয়া হয়। আর আমি এমন একজন দুর্ভাগা প্রার্থী হয়েছি, একটা স্ক্রিপ্ট সাংবাদিকদেরকে দেওয়ার, এটা আমি সাজাতে হবে, লিফলেট আমার করতে হবে, গণসংযোগের বিষয়ে আমাকে বেশি মনোযোগী হতে হবে। আমার এই 2 থানা কমিটির আল্লাহে একটা শপথ করে কথা বলি, এমন কোনো ব্যক্তি নেই যে আমাকে 5টা ফোন দিয়েছে আমি একটাও দেইনি। বরং এমন রেকর্ড হয়েছে যে আমি 20টা ফোন দিয়েছি, তিনি এই সংগঠনের কাজে, নির্বাচনের কাজে আমাকে 2টা ফোন হয়তো দিয়েছেন। অনেক ভাইদের নাম আমি বলতে পারবো এমন দায়িত্বশীল, যারা আমাকে ফোন রিসিভই করেন না। 29 তারিখ দৌলত খানের সভাপতি আবু সাইদ আব্বাসী ভাই 5টা ফোন দিয়েছে, রিসিভ করেন না মনোনয়ন জমাদানের দিন। এবং আমজাদ নাইম ভাই ছিলেন প্রস্তাবকারী, তিনি সেদিন আসেন না, তার ফর্মটাও পূরণ করে দেন না। আপনারা জানেন প্রস্তাবকারী ফর্ম পূরণ করতে হয় 9 থেকে 10টা পয়েন্টে, এবং ওখানে একটা পয়েন্ট এমন আছে যে ভোটার নাম্বার দিতে হয়, আপনি সেটার গ্যাপ রাখতেন, ভোটার নাম্বার ভোটার লিস্ট থেকে বের করে আমি দিতাম। সিগনেচারটাও দেন না, সিগনেচারটা আমি ভোটার আইডি কার্ড দেখে দিয়েছি। আপনাদের কাছে প্রশ্ন, যারা অনলাইনে জিহাদ ঘোষণা করেছেন, এই প্রার্থী মুনাফিকি করেছে, এই প্রার্থী মুনাফিকি করেছে, আপনাদের কাছে জিজ্ঞাসা আমার, এই সিগনেচার যারটা যদি তার হুবহু না মিলতো তাহলে প্রার্থীটা বাতিল হইতো না থাকতো বলেন? যাই হোক, আল্লাহ আমাকে মাফ করুক এবং আপনাদেরকে মাফ করুক যদি আমি বেশি বলে থাকি। এরপরে ভাই মনোনয়ন উত্তোলন হলো ইদ্রিস ভাইয়ের মাধ্যমে। তবে আমার দুঃখের বিষয় হলো জমাদানের দিন আমাদের মোহতারাম ইদ্রিস ভাই কেন থাকলেন না? তিনিও প্রশ্ন করেছেন, আমিও প্রশ্ন করি, মোহতারাম ভাই আপনি জমাদানের দিন আপনি দায়িত্বশীল ছিলেন কাগজে কলমে, পূর্বের নির্বাচনের, এই নির্বাচনের কোনো আসন কমিটি আমি বলেছি আমি পাই নাই, তা আপনি যেহেতু পূর্বেরটা ছিলেন, আপডেটে পাই নাই, আপনি তো দায়িত্ব পালন করতে পারতেন, সেদিন আপনি কেন আসেন না? আমি যখন দেখেছি 26 তারিখ আমাকে মনোনয়ন আনার জন্য ঢাকা ডাকা হয়েছে, সব প্রার্থীরা গিয়েছে, আমি 26 তারিখ ঢাকা গিয়েছি, 27 তারিখ আমি দেশে এসেছি। এসে আমি বরানদিনে নক করলাম, মাহমুদুল হাসান ভাই নির্বাচন দায়িত্বশীল ভাই, কি অবস্থা? কয় টাকা তো উঠতেছে, মনে উঠে গেছে। তার বক্তব্য রেকর্ডেড, আমার কাছে রেকর্ড করা আছে। আমি জানি আমার ভাইয়েরা পরে আমার সাথে এই বিষয়গুলো পিছলে যাবেন, পিছলে দেওয়ার কোনো সুযোগ নেই। দ্বিতীয়ত, আমি দৌলত খানে ফোন দিয়েছি, দৌলত খানে বলতেছে যে রহমত ভাই অসুস্থ, আমি জানি খাইতে পারে না, তার এই জামিটা এখান থেকে ছুটে গেছে, সেলাই করা। তারপর তাকে ফোন দিয়েছি, ভাই আমি অ্যাক্সিডেন্ট হওয়ার পর কোনো খোঁজ খবর নাই। আমজাদ নাইম ভাইকে ফোন দিয়েছি, তিনি তাৎক্ষণিক ধরেন নেয়। আমি তখন ফোন দিয়েছি জিহাদ ভাইকে, সাংগঠনিক সম্পাদক দৌলত খানের ইসলামী আন্দোলনের। তিনি বললেন যে ভাই রহমত ভাই অ্যাক্সিডেন্ট করার পর আমাকে তো কেউ দায়িত্ব দেয় না, সভাপতি সেক্রেটারি দায়িত্ব দিতে হবে, তাইলে না সাথে থাকতে হবে, তাইলে আমি টাকা টুকা উঠাবো, নাহলে আমার কাছে কে টাকা দেবে? কেউ টাকা দেবে না। তখন আমি তাকে বললাম যে আপনার হাতে পায়ে ধরি। 28 তারিখে যখন এই ঘটনা জানলাম, তখন 28 তারিখ বিকেল বেলা, রাত্রে, আপনি জিহাদ ভাই এখন আমার লাইভ দেখছেন, শুনছেন, আমি দেখতে পাচ্ছি, মাহমুদুল হাসান ভাই শুনছেন, তো জিহাদ ভাইকে 28 তারিখ রাতে 6বার আমি ফোন দিয়েছি, জিহাদ ভাই আপনার পায়ে ধরি টাকাটা উঠান ভাই, আপনারা দিবেন, এজন্য আমি কোথাও থেকে টাকা অ্যারেঞ্জ করি নাই। আর ওই 28 তারিখে আমার বাড়ির এখানে ইদারা মাদ্রাসার পাশে একটা সিএনজি অ্যাক্সিডেন্ট হয়, 3টা লোক স্পটে মারা যায়। সেখানে তাদের ব্লাড ডোনেশন, থানায় পৌঁছানো, হসপিটাল নেওয়া, এমন কিছু মানবিক দায়িত্ব আমি পালন করেছি। যার কারণে আমি সেখানে এঙ্গেজ থাকার পরেও আমার একটা কথা, যে থানা ওনারা দায়িত্ব নিয়েছে, আমি চিন্তা করবো কেন? কিন্তু আমি তো প্রার্থী, আমার চিন্তা করার দরকার, যে আমি চিন্তা করেছি। সে জিহাদ ভাইয়ের ফোন রেকর্ড, কল রেকর্ড চেক করেন, 8 থেকে 9 বার তাকে ফোন দিই। তিনি একটা মাহফিলে ছিলেন, মাহফিল থেকে বের করেছি, তিনি একটা মসজিদে দরজা জানালা সব বন্ধ করে আমার কথাগুলো শুনে বলেছেন যে ভাই আমার জীবনের সব কিছু দিয়ে আমি চেষ্টা করে আমি 10 থেকে 15-20 হাজার টাকা ওঠার চেষ্টা করেন। বলছি যে না, 25,000 টাকা উঠাবেন। দিনে ফোন দেওয়ার পর দেখলাম যে কেউ দায়িত্ব নিতে চায় না। আমি সাথে সাথে চলে গেলাম দিনে, মাগরিবের নামাজের পর সভাপতিকে বললাম, ইসমাইলকে বললাম যে জরুরি কল করেন মিটিং, কই টাকা কই? কয় ভাই আসন সমঝোতা দেরি হইতেছে, আমাদের ভাইয়েরা একটু পিছিয়ে গেছে, মন খারাপ করতেছে, উল্টা পাল্টা শুনতেছি, আসন সমঝোতা মনে হয় আফিস সাহেব হুজুর থাকবে না, বের হয়ে যাবে, অথবা এমন কিছু কথা যেটা সত্য, এরকম কিছু সত্য কথাবার্তা আসা শুরু করলো, যে আসন সমঝোতায় মনে হয় আমরা সাথে থাকতে পারতেছি না, অমুক দল মুনাফিকি করে, এই করে সেই করে। তাই বললাম যে ভাই নির্বাচন তো করতে হবে, প্রার্থিতার জন্য মনোনয়ন উত্তোলন করে জমা তো দিতে হবে, তো সেই টাকা জমা দিতে হলে আপনাদের প্রিপারেশন নিতে হবে না? এবং তো সেই দিনও, আগের দিনও আমি আমজাদ নাইম ভাইকে ফোন দিয়েছি, ভাই আপনার ফর্মটা পূরণ করেছেন প্রস্তাবকারীর? কাহা হয়ে গেছে। জিহাদ ভাইকে বলেছি, আপনাকে 4 দিন আগে আমি মনোনয়ন প্রস্তাবকারীর ফর্ম দিয়েছি, আপনি দায়িত্ব পালন করেছেন, আমি সেদিনই তাকে পৌঁছে দিয়েছি। আসেন মূল পয়েন্টে আসি। মিটিং হলো, মিটিংয়ের মধ্যে অন্যান্য কথাবার্তার পর যখন টাকার প্রসঙ্গ আসলো, একজন একজন করে সবাই বের হয়ে গেল।
মাহমুদুল হাসান ভাই বের হয়ে গেল, আবদুল্লাহ ভাই অন্যান্যরা বের হয়ে গেল। তখন আমি দেখেছি যে আমাদের সন্ধ্যার সময় কথা হয়েছে আমাদের রিক্সা মার্কার প্রার্থী খেলাফতের ওই ভাই আমাকে বললেন যে একটু কথা বলবো, আসেন। যাওয়ার পর ওনার সাথে কথাবার্তা বললাম, ওনার মনোনয়নপত্র কীভাবে জমা দিলেন পরামর্শ হলো, অফিসে বসায় কথা বললাম, সালাম ভাইকে বাসায় বসায় কথা বললাম, ওনারা ছবি তুললেন। সালাম ভাইকে বললাম যে ভাই আপনার ইনকাম ট্যাক্সের কোনো কাগজপত্র, কয় না এটা তো জোগাড় করি নাই। তাই বলছি ইনকাম ট্যাক্সের কাগজপত্র যদি জোগাড় না করেন তাহলে আপনি কিভাবে নির্বাচন করবেন, এটা তো মূল একটা বিষয়, গুরুত্বপূর্ণ বিষয়। এবং আমি বললাম যে আমি এক উকিলের সাথে কথা বলছি, উনি তৈরি করে দেবে সব কিছু। যাই হোক, ওনাকে আমি গোছগাছ করে দেওয়ার বিভিন্ন পরামর্শ দেওয়ার চেষ্টা করেছি, উনি চলে গেছেন। তো ইসলামী ব্যাংকের নিচে, তখন ইসলামী ব্যাংক ছিল পূর্ব বাজার, এখন তো পশ্চিম বাজার চলে আসছে। তো ইসলামী ব্যাংকের নিচে গিয়ে চায়ের দোকানে চা খাইলাম। তো চা খেয়ে ওনাদেরকে বিদায় করার পর আমাদের অর্থ সম্পাদক বোরহানুদ্দিন আবদুল্লাহ ভাই বললো যে কালকের যে গতি, সকালে নামিয়ে টাকা উঠানোর কেউ নেই, কারণ ইসমাইলিয়া মাদ্রাসায় যাবে। তা আগামীকালকে তার পেপার জমা দেওয়ার লাস্ট তারিখ, পরীক্ষা হয়েছে, তিনি পেপার জমা দিতে পারেন না, 12টার আগে তিনি ফোন ধরতে পারবেন না, 2টার আগে কথা বলতে পারবেন না। তাহলে তা আমি অর্থ সম্পাদক হিসাবে বুঝি ভাই এই টাকা আপনার অ্যারেঞ্জ করতে হবে। আমি দায়িত্ব নেব কেন? এই দায়িত্ব তো আপনাদের। এবং আপনি যখন এই কথা আমাকে চাপ দেবেন, দৌলত খেলা তো একই অবস্থা, এই টাকা আমি কোথেকে দেবো হঠাৎ করে এখন? আমার তো টাকা অ্যারেঞ্জ নাই ভাই। এবং আগামীকাল সকালে আমার থেকে 10-15 হাজার টাকা খরচের একটা বিষয় আছে। কেন? মনোনয়নপত্র আপনারা জানেন যে নির্দিষ্ট অংশগুলোকে অ্যাটেস্টেড করতে হয়, ভেরিফাই করতে হয়। এবং এটা সকলকে দিয়ে পারা যায় না, ইন্ডেক্সধারী উকিল থাকে, তারা পারেন, যারা ম্যাজিস্ট্রেটের পারমিশন রয়েছে। এবং মনোনয়নপত্রের মূল অংশটাকে আপনার স্টাম্পে প্রিন্ট করতে হয়। সেই স্টাম্পে আমি প্রিন্ট করছি, একবার ভুল হয়েছে আবার করেছি। এরপরে আমি সেই ভোলা গিয়ে আমার তরিক ভাইকে ফোন দিয়েছি, জেলা সেক্রেটারি ওবায়দ ভাই প্রার্থীকে ফোন দিয়েছি। আমি ভাবছি যে ওনারা একটু আসবেন, একটু স্নেহ ধন্য হবো, দোয়া নেবো, কিন্তু ওনারা কেউ আসেন নাই। তো আমি জানি তাদের লাস্ট দিন আজকে, তারা জমা দেবেন জন্য তাড়াহুড়া করছেন। আমার মনোনয়নপত্রের কাজ শেষ। এরপরে এসেছেন আমাদের মসিরুদ্দিন ভাই ভোলা 3-এর এবং আমাদের এলডিপির প্রার্থী, তাদের কাজ নিয়ে গেছেন। তখন আমরা যখন বের হয়ে আসি, তখন মসিরুদ্দিন ভাইয়ের ওনারা মাইক্রো নিয়ে আসলেন, প্রার্থী উপস্থিত নাই। তো আমি আমার সাথে রহমত ভাইকে সকালে নিয়ে গেলাম, বললাম যে ভাই দেখেন প্রার্থী নাই, কিন্তু ওনারা কতটা উপযুক্ত, ওনারা নিজেরা এটাকে সলিউশন করে এটা এখন জমা দেওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। আর আমার কি ভাগ্য যে আমি আমার ভাইদেরকে ফোন দিয়েও খুঁজে পাই না। কেউ মাদ্রাসায়, কেউ মসজিদে, কেউ মাইকের ব্যবসায়, কেউ ওয়াজের ব্যবসায়, এইভাবে করে এক একজন এক এক দিকে। আমি এমন দুর্ভাগ্য কেন হলাম? তিনি বললেন যে হ্যাঁ ভাই দেখতেছি তো। রহমত ভাই আজকে জীবিত আছে, ওনার রহমত ভাই বলেন মদিনাতুল উলুম মাদ্রাসা মোহতামিম খায়রাট রাস্তার মাথা। ঠিক আছে, আমরা চলে আসলাম বোরহানুদ্দিনে। বোরহানুদ্দিনে যখন নামি তখন 3টা 37, 5টা পর্যন্ত মনোনয়ন জমা দেওয়া যায়। 3টা 37-এ নেমে আমি সরাসরি মাহমুদুল হাসান ভাইয়ের দোকানে যাবো, অফিসে যাবো না, সময় কম। গিয়ে সেক্রেটারি সাহেবকে পাইলাম, যিনি কথাবার্তা বলেন খুব ন্যায়ের সাথে, কিন্তু কোনো কাজ গুছিয়ে করতে পারছেন কিনা আমার জানা নাই। শেষ সাংবাদিক সম্মেলনটা করবেন 3টায়, উনি সভাপতি অর্ডার দিলেন, উনি বললেন যে না আসরের পর কেউ ওখানে আসতে পারবে না। তার মানে যেই সংগঠন তার সভাপতিকেও ইগনোর করে, সংগঠনটা চলে কিভাবে আমি জানি না, আল্লাহ ভালো জানেন। এই ভাইদের প্রতি ন্যূনতম এবং সংগঠনের প্রতি ন্যূনতম আমার অশ্রদ্ধাবোধ নেই। কিন্তু আমার বক্তব্য হচ্ছে, একটা নির্বাচন উঠাতে গিয়ে আপনারা যদি শিশুসুলভ আচরণ করেন, যে আচরণটা আদৌ কাম্য নয়, এই আচরণটা কি আসলে জাতি মেনে নেবে? আজকে এক চাটিয়া যেভাবে আমাকে আপনারা অপমানসূচক কমেন্টস করছেন, আমাকে নিয়ে ছবি নিয়ে বিভিন্ন জায়গা থেকে পোস্ট করছেন, ব্যথা পাচ্ছেন, বিভিন্ন জায়গায় বলছেন, আপনারা আদৌ কি খোঁজখবর নিয়েছেন নির্বাচন পরিচালনা কমিটি কতটুকু উপযুক্ত? থানা কমিটি আছে কিনা, ওয়ার্ড কমিটি, সেন্টার কমিটি আছে কিনা? এমনকি আমি পোলিং এজেন্ট খুঁজেছি ভাই, পোলিং এজেন্টের তালিকা দেন, আমি ট্রেনিং করবো, খুঁজে পাইনি। আমাকে বলতেছে কমিটি নেই, পোলিং এজেন্ট দিয়ে কী করবেন? আসেন। বরং দিন আমি তখন আমার হোসেন ভাইকে বললাম, সেক্রেটারিকে, যে ভাই টাকা জমা, কয় না টাকা কার কাছে, আমি তো জানি না, টাকা জমা দেবে কোথেকে? মানে উনি আকাশ থেকে মাত্র পড়ছেন। ইসমাইল কোথায়, সভাপতি কোথায়? তো এতক্ষণ ছিল, উনি চলে গেছে ভাত খেতে, ওনাকে দ্রুত ফোন দেন। তো দ্রুত ফোন দেওয়ার পর উনি আসলো। ইসমাইল আসার পর ইসমাইল টাকা জোগাড় করছেন, কয় এই তো করতেছি। বোরহানুদ্দিন টাকা 5,000, 4টা সময় হলো 4টা, বোরহানুদ্দিন টাকা 5,000 আছে, আর নাই। আমাদের আরেকজন ইসলামী আন্দোলনের পুরাতন ভাই আসলেন, প্রাক্তন, দীর্ঘদিন থেকে ইসলামী আন্দোলন করেন, দাড়িগুলো মেহেন্দি রঙের, নাম বললে চিনে ফেলবেন। উনি একজন বিজনেসম্যান এবং ভালো মনের মানুষ। ইসমাইল ভাই আমার সামনে ওনাকে বললেন যে ভাই 20,000 টাকা দেওয়া যায়? খুব বিপদে পড়ছি, 20,000 টাকা দেন, আমি আপনারা আবার কালকে দিয়ে দেবো। তো ঠিক আছে। উনি বললেন যে খুব ইমার্জেন্সি দরকার। উনি হয়তো মালটাল কেউ ঢাকা যাবেন, অত যে কোনো ওনার টাকা, উনি বাসায় ইসমাইল ভাইকে সহ গেলেন, গিয়ে 20,000 টাকা দিলেন। তখন 4টা 17 মিনিট ইসমাইল ভাই টাকাটা এনে ওনার সেক্রেটারি সাহেবের কাছে দিলেন, অথবা আমাকে সাথে, আমি বলছি ওনার কাছে রাখেন। টাকাটা দিয়ে বললেন যে আমার সিগনেচারটা কোথায়? উনি হলেন সমর্থনকারী, উনি ওনার ফর্মটা পূরণ করেন নাই।
ওনার ফরমে আমার লেখা, আমি ফরম দলিল আদিল্লাগুলো সব নিয়ে সাথে বলছি, ওপেন চ্যালেঞ্জ, আমি কথা বলবো ইনশাআল্লাহ। আখেরা তো এটা নিয়ে যাব। আপনার বিভাগীয় কমিটি বসুক, আমি বসবো, জেলা কমিটি বসুক, বসবো। জেলা কমিটির ওয়ান ম্যান এমন একজন ব্যক্তি নেই, সভাপতি সেক্রেটারি, যারা আমাকে নির্বাচন কেন্দ্রে ফোন দিয়ে খোঁজ নিয়েছেন, আল্লাহ একটা ফোনও দেন নাই। আমি ফোন দিয়েছি, এটা আল কারিম মসজিদেও বলেছি, এখনো বলছি। এবং সে আল কারিম মসজিদ থেকে ফিরে এসে, চরমনার মাহফিল থেকে ফিরে এসে আমি তরিক ভাইকে বলছি যে আপনি আমাকে নির্বাচন পরিচালনা কমিটি না করে দেন, আমি নির্বাচন করব না। বাংলা বাজার মসজিদে বোরহানুদ্দিন কমিটি, দৌলতখার কমিটি নিয়ে তিনি বসেন, নির্বাচন পরিচালনা কমিটি করতে তিনি ব্যর্থ হন। বোরহানুদ্দিন আল্লাহ, দৌলতখা বোরহানুদ্দিন কেউ কাউকে মানে না, কাকে প্রধান বানানো হবে কেউ কাউকে মানে না। এমন একটা অমীমাংসিত অবস্থায় তারা চলে যান ভোলায়। আমার প্রশ্ন, যদি আপনারা সেদিন অমীমাংসিত অবস্থায় রেখে যান, চলে যান, আমার যে বক্তব্য ছিল যে ভাই আমি নিজ দায়িত্বে নিজের গুরুত্বে সাংবাদিক যে রিপোর্ট করাইলাম, পত্রিকায় দিলাম, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, সব কিছু আমি দেখালাম, কেন্দ্রে জমা দিলাম, এগুলোর কি ফয়সলা হবে? কয় আমরা এভাবে মিলতাল করে কাজ উঠে নিতে, ভাই কিছু করার নাই, এখন একজন একজন মানে না। বরানগর থেকে মাহমুদুল হাসানের প্রস্তাব দিল যে যদি ইদ্রিস ভাই বরানগরের দায়িত্ব নেয় তাহলে আমি মূল আসন কমিটির দায়িত্ব নিতে পারি। তো মাহমুদুল হাসান ভাইয়ের আবেগ এবং কোরবানিকে আমি সমর্থন করি, কিন্তু মাহমুদুল হাসান ভাইয়ের একটা আসন পরিচালনার যে যোগ্যতা প্রয়োজন, সেটা শিক্ষাগত যোগ্যতা হোক, অর্থনৈতিক যোগ্যতা হোক, বিচক্ষণতা হোক, এবং স্থানীয় স্থায়িত্বের যে মানদণ্ড হোক, এটা ওনার মধ্যে ছিল না। উনি এই জন্যই বলেছেন যে আর কেউ যেহেতু দায়িত্ব নেয় না, কেউ যদি দায়িত্ব নেয় না, আমি দায়িত্ব নিতে হবে, কি করব? আমি যেহেতু প্রার্থীর জন্য প্রথম সুপারিশ করি, আমি যেহেতু প্রার্থীর জন্য প্রথম কাজ করি, কোরবানি করি, তাহলে আমি দায়িত্ব নেব। এই কথাটা ভোলার সেক্রেটারি মহোদয় তরিক ভাই 3-4 বার বলেছেন, কে দায়িত্ব নেবেন? কেউ রাজি না। আশ্চর্যের বিষয়, ওনারা নির্বাচন করবেন, কেউ আসন কমিটির দায়িত্ব নিতে রাজি না। ডিসেম্বর মাস চলমান, এই মিটিং হয় 12ই ডিসেম্বর, কেউ দায়িত্বশীল নেই। তখন আমি সেখানে বুঝতে পেরেছি আসলে নির্বাচন করা আমার জন্য কঠিন হবে, আমি প্রচুর লজ্জা পাবো। একটা হচ্ছে যে ঘনঘটা শুরু হয়েছে সামনে, এটা কতটুকু কোন পর্যায়ে গিয়ে পৌঁছায়, আর আমার ভাইয়েরা যে দৈন্যদশা শুরু করেছেন, এতে করে আমি তাদেরকে নিয়ে কতটুকু দৌড়াতে পারবো। এরপরে আমার লাইভ যারা দেখছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ। এরপরে আমি আবার কাজ শুরু করি, আমি বলছি যে না, আমি তখনও বলেছি যে নাচতে যেহেতু নামছি ঘোমটা দেবো না, আমি কাজ করব। আমি তারপরও কমিটি হয় না, এটা কোনো দুর্বলতা নাই। মাহমুদুল হাসান ভাই নির্বাচন পরিচালনা কমিটির প্রধান হোক, এটা দৌলত খানের নেগলেন্সি ছিল, ওনারা মানতে চান না। তাহলে কে হবেন সেটা ওনারা বললেন না। তো এই অবস্থায়, অমীমাংসিত অবস্থায় আমার মিটিং শেষ হয়ে গেল, ওনারা চলে গেলেন। এজন্য ভোলা একটা মিটিং আছে, ভোলার আসন পরিচালনা তো সময় দিতে হবে, ভোলা উত্তর দক্ষিণ ভাগ করা হয়েছে, চলে গেছেন। আলহামদুলিল্লাহ আমি কাজ করতেছি আমার নিজের গতিতে। তো মনোনয়নপত্র করা এবং জমাদানে যেহেতু অর্থ ইনভেস্ট করবে আসন পরিচালনা কমিটি কিংবা ইসলামী আন্দোলন, সেক্ষেত্রে তো আমার চিন্তা হওয়ার কথা না। কিন্তু আমি টেনশন করেছি, দৌলতকার জিহাদ ভাইকে প্রেশার করেছি টাকা উঠানোর জন্য, বোরহানুদ্দিন নিজে গিয়ে মিটিং করেছি। আবদুল্লাহ ভাই আমাকে বলছে আপনি প্রিপারেশন রাখেন, আমি বলছি আমি প্রিপারেশন রাখতে পারবো না। তাহলে দৌলত খালারা বললো বোরহানুদ্দিন দিতে পারছেন, আমাকে দিতে পারেন নাই কেন? টাকাটা হাওলা দিতে পারেন নাই কেন? সকালবেলা আমি আমার এই খায়রা সালামাতার মোহতামিম রহমত ভাইকে নিয়ে সাথে নিয়ে চলে গেলাম ভোলায়। ভোলায় গিয়ে যেখানে যা করা দরকার করলাম। সেদিন জোহরের নামাজ কাজা করেছি, আসরের নামাজ কাজা করেছি। আল্লাহ তালা মানুষের উপরে রাগ করার কিছু বিষয় আছে, এই জন্য আল্লাহ তালা রাগ করেছেন আমার উপরে। কেন? আমি একজন আলেম হয়ে কেন জামাত পাবো না? প্রায়োরিটি দেওয়ার চেষ্টা করেছি ইসলামী আন্দোলনের কাজ যেন দ্রুত হয়। দ্রুত কাজ করতে গিয়ে যে লেকিংসগুলো হলো, সেটা হলো 29 তারিখ সকালবেলা আমি ফোন দিলাম যে প্যান ড্রাইভে আমাদের ইয়াটা নেওয়া হয়েছে কিনা, ভোটার তালিকাটা। তখন শুনলাম যে নেওয়া হয় না। কেন নেওয়া হয় না? যেদিনই টাকা জমা দিয়েছি সেদিনই তো আমার নেওয়ার কথা, কেন নেওয়া হলো না? ফয়েজ ভাইকে দায়িত্ব দিলাম, মিডিয়া কর্মী বোরহানুদ্দিনের, উনি বললেন যে ভাই আমাকে টাকা দেয় না প্যান ড্রাইভ কেনার। আমার প্রশ্ন, দিলের প্রশ্ন আর কি, একজন ইসলামী আন্দোলনের কর্মী 800-900 টাকা 1000 টাকা দিয়ে কি একটা প্যান ড্রাইভ আপনি কিনতে পারলেন না? এত আবেগ আপনাদের, এটা পারলেন না? আর আমার সভাপতি মহোদয়ের কাছে জানতে চাওয়া যে উনি কেন টাকাটা দিলেন না? সেক্রেটারি সাহেব বোরহানুদ্দিনের, অর্থ সম্পাদক সাহেব এত বড় বড় কথা বলেন, আপনারা কেন টাকাটা দিতে পারলেন না তাকে? 29 তারিখ সকালেই টাকা দেন প্যান ড্রাইভ নিয়ে। এই লোকটাকে আমি রিকোয়েস্ট, পায়ে ধরে আমাকে রিকোয়েস্ট করছি ভাই আপনার পায়ে ধরে আপনি দৌলত খাজান। আবার 2 থানায় যেতে হবে, 2 উপজেলায় গিয়ে নির্বাচন পরিচালনা কমিটির কাছে এমন কাগজ দেখাতে হবে, ব্যাংক ড্রাফট করেছি আমরা। তাতে কাগজ দেখানোর পরে তারা কি করবেন, এই তারা সমস্ত ভোটার তালিকা আপলোড দেবেন, যাকে তাকে তো দিবেন না। বোরহানুদ্দিন পেলো, দৌলত খা পেলো। ওই লোক দৌলত খা থেকে 2টার সময় পরদিন আমাকে বলছে ভাই আমি মাত্র 2 তালিকা নিয়ে আসছি। ফোনে ফোনে আমি কাজ করতেছি, ভাই ভোটার নাম্বার এত, দৌলত খানের আমজাদ নাইবে, ভোটার নাম্বারটা বের করেন। সে কিন্তু প্রস্তাবকারী, তার এটা লাগবে, 2টা পৃষ্ঠা 5টা পৃষ্ঠা ফটোকপি লাগবে, মূলটা বের করেন। অমুকেরটা প্রস্তাবকারী ইসমাইল ভাইটা বের করেন, সমর্থনকারী ইসমাইল ভাইটা বের করেন। তো ওনারা বের করেছেন, কিন্তু এসে দেখে যে আমজাদ নাইম ভাইটা বের করেন নাই, কারণ উনি প্রস্তাবকারী, ওনারা আরেকজনটা বের করেছেন। আমি বলছি না, ফরম ওনার নামে।
এবং আমি কিছুটা লিখে ফেলছি। তো আমি এসে তো আমার তো দুর্ভাগ্য, আমজাদ নাইম ভাই একটা কলমও লেখেন নাই। আমি সব কিছু লেখার পরে ভোটার নাম্বারের জন্য বসে আছি, আবার পাঠাইলাম। সেদিন আমি কয়েকটা লোককে বেশি কষ্ট দিয়েছি, রহমতুল্লাহ ভাই এবং বরহানুদ্দিনের কয়েকজন ভাইকে কষ্ট দিয়েছি, একটু ফটো করেন, এটা নিয়ে আসেন, ওটা নিয়ে আসেন। কেন? যে মানে নির্বাচন যদি বোঝার লোক থাকতো, যারা আমাকে বেশি কথায় কষ্ট দিয়েছে তাদের প্রতি আমার মানে এই কষ্ট থেকে যাবে। এবং আমি আল্লাহর দরবারও, তারা ইমাম হন, আলেম হন, বক্তা হন, যাই হন, আমি আল্লাহর দরবারে তাদের বিরুদ্ধে অভিযোগ করব। কারণ আমি এখলাসের সাথে ইসলামী আন্দোলনের জন্য কাজ করেছিলাম এবং এই নির্বাচনে সর্বোচ্চ আত্মত্যাগের জন্য করেছি, অর্থ বিনিয়োগ করেছি। এজন্য আমি চাকরির মায়া, অন্য কিছু মায়া করি নাই। আমার মেয়েটা বৃত্তি পরীক্ষার্থী, তাকেও সময় দেয় নেই। আমি এতটা নোকসান করেছি ফ্যামিলির সাথে, এতটা কঠোর অবস্থা করেছি। আমার বাসায় বাজার হয়েছে কিনা এই বিষয়গুলো আমি খেয়াল করি নাই। টাকা যতক্ষণ ছিল খরচ করেছি, টাকা যখন ছিল না আন্দোলন ভাইকে বলছি, ভাই আমাকে 500 টাকা দেন, 200 টাকা দেন। এমন ঘটনা ঘটেছে আমার দরুদ জিয়াদ ভাইয়ের থেকে। আমি একজন প্রার্থী, যখন সর্বস্ব হই তখন বলি যে ভাই আমাকে টাকা দেন। বরং আমাদের মাহমুদুল হাসান ভাই, ভাই আমাকে 200 টাকা দেন। দৌলত খানের নূরমেহাটের রাসেল ভাই সহসভাপতি, ভাই আমাকে 20টা টাকা দেন, ভাড়া নেই 100 টাকা দেন। তো আমি 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 একজন প্রার্থীকে কেন টাকা চাইতে হবে ভাই বলেন? আসন পরিচালনা কমিটি তো অর্থ যোগাবে। আর আপনি যদি বলেন যে আমি তখন বলেছি আপনার আগে টাকা খরচ করবেন না আমি করব, তো বলে সমানভাবে। আমি বললাম দেখেন, মূল খরচটা হলো মনোনয়নপত্র জমা দেওয়ার পরে সেখানে মিছিল, মিটিং, পোলিং এজেন্ট তৈরি করা, তাদেরকে ট্রেনিং দেওয়া এবং কেন্দ্র এটা বরাদ্দ করা, সেন্টার কমিটি করা, দৌড়াদৌড়ি করা। তখন কিন্তু একজন থেকে একজন টাকা চাইলে কেউ দেবে না, কারণ এই কর্মীর এই কাজ করবে। তার থেকে আগে নিয়ে নিলে তখন তার যেটা মায়া থাকবে কাজের জন্য। আর আরেকটা হলো, তখন আমি নগদ টাকা দিলে সেই কাজটা স্বচ্ছভাবে করবে। সবাই রাজি হলেন, কিন্তু জায়গা মতো এসে এই কথাগুলো কেউ মানলেন না বা কাজ করলেন না। তো প্রিয় ভাইয়েরা, তো আমি যখন ফর্ম পূরণ করছি, ইসমাইল ভাই বরহানুদ্দিনের সভাপতি, আমার এই সভাপতি মহোদয় ওই 20,000 টাকা জমা দিয়ে আমাকে বলতেছে যে ভাই আমার একটা মাহফিল আছে জরুরি, আমি চলে যাই। তাই বললাম দৌলত খাওয়ার প্রস্তাবকারীও নেই, আপনি এখানে সমর্থনকারী সভাপতি আপনিও নেই, কারণ আমার একটু জরুরি প্রোগ্রাম আছে। তো আমার মনস্তাত্ত্বিক জিজ্ঞাসা আপনাদের কাছে যারা লাইভ শুনছেন, একজন থানা সভাপতি যেখানে নির্বাচন পরিচালনা কমিটি নেই, তিনি কিভাবে আমাকে রেখে একা চলে গেলেন? প্রশ্ন। তিনি তো আমাকে সমাধান করে যাবেন। প্রশ্ন, আমজাদ নাইম ভাই প্রস্তাবকারী, তার সিগনেচার সরাসরি লাগবে, তিনি কিভাবে আমাকে রেখে তার মাইকের ব্যবসা করতে অন্য জায়গায় চলে গেলেন? তিনি রাগ করে শেষ আমার ফোনই ধরেন না। আমি একটু রাগ করেছি, বলছে যে আমরা রাগ করেন কেন, আপনি টাকা দিয়ে দিতে পারেন না? অথচ তিনি সেই মিটিংয়ে ছিলেন না। এখানে যে 3জন মিটিংয়ে ছিলেন, জিহাদ ভাই, রহমত ভাই এবং রাসেল ভাই, তারা গিয়ে আবার তাদের থানায় কথা বলেন না যে এখনকার টাকাগুলো আমরা দিতে হবে, প্রার্থী দিবে না, এটা সিদ্ধান্ত হয়েছে। তাদের এই পেরেশানিতে তারা টাকা তুলে নিজে এনে পৌঁছে দিতেন। তার মানে প্রত্যেকের জায়গায় মানে একজন বিজ্ঞ হয়ে বসে আছেন, কাজ করার মতো ভাই লোক খুঁজে পাওয়া যাচ্ছিল না। সর্বসাকুল্যে আমি ফর্ম পূরণ করতেছি, টাকার জন্য হন্যে হয়ে খুঁজতেছি। তো সে সময় আমাদের যে ছেলেটা সকাল থেকে দৌড়াদৌড়ি করে কাজ করে, ফয়েজ, সে বললো যে ভাই তাহলে কি টাকার জন্য আমরা জমা দিতে পারবো না? এখন 4:49। আমি ওনার সাথে ফয়েজ ভাইকে দিয়ে কথা বললাম। অনু স্যার বললেন ভাই 5টার বেশি যাওয়া যাবে না। বরহানুদ্দিন নিবন্ধ মহোদয় বললেন 5টার বেশি যাওয়া যাবে না। ঠিক আছে, এখন আমরা রওনা দেব, টাকা পাচ্ছি না। তো তখন টাকা করা হইতেছে। ফয়েজ ভাই তখন ফোন দিল দৌলত জিয়াদ ভাই, কিন্তু ভাই টাকার জন্য কি আমরা বন্দনা জমা দিতে পারবো না? উনি এর আগে অনেককে নক করেছেন আশেপাশে, সর্বশেষ জিয়াদ ভাইকে ফোন দিয়েছেন। জিয়াদ ভাইয়ের স্পট তার মোবাইলে রেকর্ডিং আছে কিংবা তার ফোনের লিস্ট আছে এবং আমার কাছে টাইম ধরা আছে। তখন কিন্তু 5টা ওভার হয়, আমার হাতে টাকা নেই। আমি একজন প্রার্থী, আমি যে কোনো দোকানে গিয়ে যদি বলি যে ভাই আমি অমুক, আমার করে টাকা দেন, মনোনয়নপত্র জমা দিতে পারি না, এই ভিক্ষাটা চাইলে ভিক্ষাটা আমাকে দিত। কিন্তু আপনারা কেন প্রতারণা করেছেন আমি জানতে চাই। আপনারা টাকা দিবেন বলে টাকাটা কেন সেটি সময় দিতে পারেন না আমার হাতে? প্রার্থী দিতে হবে এই কথাটা এখন কেন বললেন, সকালে কেন বললেন না? সকালে তো আমি মনোনয়নপত্র সংযোজন বিয়োজন সব কিছু করে আসতে আমাকে সময় লেগেছে। আপনি যদি আসে নির্বাচন করবেন মনে হয়, আপনি কেন আমাকে সে সময় বলেছেন যে কিয়ামতের আগে কমিটি হবে না, সেন্টার কমিটি, ওয়ার্ড কমিটি? আপনি কেন নির্বাচনের ফান্ড তৈরি করেন না? আপনি কেন সেদিন মনোনয়নপত্র জমা দেওয়ার দিন আসেন না? আপনি কেন ফর্মটা পূরণ করে দেন না? আপনি কেন আপনার সিগনেচারটা দেন না? আপনার সিগনেচার আমি নকল করে দিতে হবে কেন? প্রমাণপত্র তো আমার কাছে আছে। বাংলাদেশ সভাপতি মহোদয়, আপনি কেন চলে যাবেন? আপনি সিগনেচার দিয়ে কেন চলে যাবেন? আপনি কেন আমাকে ইউনো মহোদয়ের কাছে নিয়ে যাবেন না? নির্বাচন পরিচালনা কমিটির মূল হচ্ছেন মাহমুদুল হাসান ভাই। তিনি টাকা দিয়েছেন 5টা 19-এ, তার পকেটে টাকা নেই, তিনি ঘুরতেছেন। তিনি তো 5টার আগেই কথা বলতে পারতেন, ভাই টাকার জন্য আপনার এভাবে হন্যে হয়ে খুঁজেন, এই নেন টাকা, আমার কাছে টাকা আছে।
তার পকেটে টাকা থাকতে কেন দরুদ খানের জিহাদ ভাই ফোন দিয়ে বলছে আপনার পাশে কে আছে, বলছে মাহমুদুল হাসান, একটু দেন। হাসান মাহমুদুল হাসান ভাই যখন জিহাদ ভাই বলছে আপনার টাকা দেয় তো আমার আগামীকালকে আমি টাকাটা পৌঁছে দেবো, তখন মাহমুদুল হাসান পকেট থেকে টাকাটা বের করে দেয়। আমার প্রশ্ন, মাহমুদুল হাসান ভাই কি বোরহানুদ্দিনের সেন্টার কমিটির যদি আসন কমিটির যদি প্রধান হন, থানা কমিটির, আপনার কি ন্যূনতম দায়িত্ব ছিল না অর্থনৈতিক দায়িত্ব নেওয়ার? আর সেদিন যদি সিদ্ধান্ত হতো, আপনার সিদ্ধান্ত নিতেন মিটিংয়ে যে এটা প্রার্থী দিবে, আমরা দেবো না, তাহলে আমি প্রার্থী যেখান থেকে পারতাম নিয়ে আসতাম। একটা কথা আপনাদেরকে প্রমাণের জন্য বলে রাখি, আমি যখন এই দুই থানা কমিটির দণ্ডদশা দেখলাম টাকা জমা দেওয়ার ক্ষেত্রে, ইমানি দুর্বলতা দেখলাম, রাস্তার মতো রহমত ভাইকে ফোন দিলাম যে ভাই আপনার কাছে তো অনেক ফান্ডের টাকা থাকে, আমাকে 50,000 টাকা কালকে একদিনের জন্য হাওলাত দেন, পরের দিন আমি তুলি আপনাকে যে কোনোভাবে ম্যানেজ করে দিয়ে দেবো। জিজ্ঞাসা করেন, রাস্তার মতো রহমত ভাই আমাকে বললেন যে ভাই আমি তো বইটই সিলেবাস অনেক কিছু কিনে ফেলছি, মনে হয় পারবো না, হুজুর আমাকে মাফ করেন। মানে আমি প্রার্থী, আমার গা কাপ শুরু হয়ে গেছে যে আমি আগামীকাল টাকা জমা না দিতে পারলে আমার অবস্থাটা হবে কি। আমি তখন আমার যার নাম্বারটাই সামনে বসে তাকেই ফোন দিয়েছি, আমি টপগির চেয়ারম্যান প্রার্থী মাওলানা ইউসুফ, ওনাকে জিজ্ঞাসা করবেন। আমি ফোন দিয়েছি যে মোহতারাম আপনি তো অর্থনৈতিক অনেক লড়াচড়া করেন, আপনি আমাকে 50,000 টাকা একদিনের জন্য হাওলাত দেন, আমি আপনাকে দিয়ে দেব। তো উনি আমাকে বললেন যে আমি কোত্থেকে দেব, এই মুহূর্তে তো আমার কাছে নাই গোছানো, তারপরও দেখি। মানে উনি আমাকে যে বক্তব্য দিল, আমি মনে করি আমাদের চেয়ারম্যান প্রার্থীর কাছে চাইছি দেবে। এমন আরো 4জন ব্যক্তির নাম বলতে পারবো উল্লেখযোগ্য, তাদের মানহানি হোক আমি চাই না, তারা আমাকে সবাই নিষেধ করলেন, প্রত্যেকই আন্দোলনের বড় বড় দায়িত্বশীল সবাই নিষেধ করলেন, টাকা দিতে পারবেন না। এই জন্য আমি টাকা উঠানোর প্রেশার দিলাম। আমি চিন্তা করলাম এই টাকাও যদি আমি দেই, এই ভাইয়েরা আমাকে নির্বাচনের মাঠে একা রেখে চলে যাবে, আমাকে আর এরা আমাকে পাত্তা দেবে না। এই জন্য টাকা ওনারা ইনভেস্ট করুক, আসুক, সকলে মিলে কাজ করি। এবং রাতে সর্বশেষ জানলাম টাকা হয়ে যাবে, আমি চিন্তায় ঘুমালাম, আমি কাজ করলাম। তো ভাই আমার যে ভাইরা আমাকে নিয়ে বিভিন্ন কমেন্টস করেছেন, প্রশ্ন করেছেন, আমাকে নিয়ে পোস্ট করেছেন, আমি এই লাইভটাও করতাম না। আপনাদেরকে আমি জানাবার জন্য এই লাইভে এসেছি, কারণ আপনারা আমার দিনী ভাই, ইমামতি করেন, মাদ্রাসার দায়িত্ব, নুরানি মাদ্রাসায় পড়ান আর আলিয়া মাদ্রাসায় পড়ান না কমি মাদ্রাসা, যে কোনো মাদ্রাসায় পড়ান, দায়িত্বশীল। আমার বিষয়ে আপনারা নেগেটিভ ধারণা করার সুযোগ নেই। এই রাত্রের আগের রাত অর্থাৎ তিন রাত্র আগে, 2 রাত্র আগে আমার বাসায় রাত্রে 11টার বিষয়ে নৌবাহিনী আসে, এসে বাসার চতুর্দিকে ঘেরাও করে, তারা তাদের খোঁজাখুঁজি করেন, দেখাদেখি করেন। যাই হোক, এর আগে আমি আপনাদেরকে নাম বলবো না, বিএনপি থেকে আমাকে বলা হয়েছে জনসমাবেশে যেন আমি যাই, আমি যোগ দেই এবং আমি তাদের পক্ষে যেন বলি যে আগামী নির্বাচনে ইসলামী আন্দোলন ভোলা 2 আসন যেন ধানের শীষের পক্ষে ভোট দেয়। আমি তখন স্পষ্ট বলেছি আমি পীর সাহেব চরমনের আদর্শ লালন করি, আমার পক্ষে আমার দলকে বিকিয়ে দেওয়া, আদর্শ বিকিয়ে দেওয়া সম্ভব নয়। আমি এই কথা বলেছি, আবারও ফোন এসেছে, আমি এই কথাই বলেছি যে না, আমার দ্বারা সম্মেলনে যোগদান করে বক্তব্য দেওয়া সম্ভব নয়। এটা হলো দিনের 1:44-45 কথা, আরেকবার কথা হয়েছে দিনের 10:30 11টায়। আমি 2বারই একই বক্তব্য দিয়েছি। আপনারা আমার বিষয়ে যে কমেন্টস করেন, আল্লাহে এই কমেন্টসগুলো নিয়ে আমি আল্লাহর দরবারে উঠব। আমি এটার একটা ফয়সালা চেয়েছিলাম জেলা কমিটির মাধ্যমে, জেলা কমিটির আতাউর রহমান মুমতাজ সভাপতি মহোদয়, আল্লাহ যেন তাকে মাফ করে দেয়। এই ব্যক্তিকে আমি কখনো ক্ষমা করব না, কারণ তিনি 2011 সালে ইসলামী আন্দোলন ছেড়ে যাওয়ার মূল কারণ তিনি কোনো এটা বিষয়ে মাথা ঘামান নেয়। এবং বাংলা বাজারের মিটিংয়ে এসে কোনো কথাবার্তা ছাড়া বোরহানুদ্দিনের সভাপতির কথা শুনে আমি যখন কথা বলা শুরু করলাম, বারবার উনি ভেটা দেওয়া শুরু করলো। আমি বলছি আপনি সভাপতি, আপনি কথা শুনবেন? আমার কথা না শুনে উনি সর্বশেষ বললেন, তুই বেয়াদব, তুই জামাত থেকে 2 লাখ টাকা খাইছ। এই কথাটা একজন সভাপতি কিভাবে বলে আপনাদের কাছে আমি জানতে চাই। আমি এই কথা এখনো বলতাম না, কেন বলেছি এখন আস্তে আস্তে বলবো কেন বলেছি। ওনার এই বক্তব্যের পরে আমার সংগঠনের বোরহানুদ্দিন এবং দৌলত খানের ভাই যারা ওই মিটিংয়ে উপস্থিত ছিলেন রহমতপুর মাদ্রাসায়, সবাই বিভিন্ন রকম পোস্ট কথাবার্তা শুরু করলেন। তারা তদন্ত করবেন, দেখবেন। আমি বলছি আমিও তদন্ত করব, আমিও দেখবো কেন এটা আমার হলো, আমি মনোনয়ন কেন জমা দিতে পারি নাই, কার দোষে, আপনারা কেন তদারকি করেন নাই। আমি তো আপনাদেরকে এই বাংলা বাজার মসজিদেই বলেছি আমি নির্বাচন করব না, সেই পরিবেশ নাই। আমি নির্বাচন আসন কমিটি পাইনি, কেন আসন কমিটি করেন নাই? উনি আমাকে বলতে, তুই আমার ফোন দিস না কা, এটা হলো তার একজন সভাপতির ভাষা, তুই আমার ফোন দিস না কা। তা আমার 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 আপনি আসনের দায়িত্ব দিচ্ছেন তরিক ভাইকে, আমি তরিক ভাইকে পাই টু পাই জানিয়েছি, প্রত্যেকটা কথা জানিয়েছি। আমার অন দ্য স্পট রেকর্ড আছে, আমি পোস্টপেড সিম ইউজ করি, প্রত্যেক মাসে কার সাথে কথা হয়, কতবার কথা হয়, কত মিনিট কথা হয়, এটা কিন্তু ডাউনলোড করা। আমার প্রিয় ভাইয়েরা, যদি আপনারা এই নোট নিয়ে আমাকে চিন্তা করেন ফাঁসাবেন, সেটা পারবেন না, কারণ এই ডকুমেন্টটা আমি প্রিন্ট করে রেখেছি। আমার 01710 পোস্টপেড সিম এবং নির্বাচন উপলক্ষে সকল ফোন আমি এই ফোন থেকে আপনাদেরকে দিয়েছি।
তারপরে ওনার ব্যবহার আমি মর্মাহত হলেও ইসলামী আন্দোলনের ভাইদের আমি হাতছাড়া করিনি, তাদের সাথেই থাকছি, তাদের সাথে চলছে। আমি জানি এই মুহূর্তে তাদেরকে আমি ছেড়ে দিলে অথবা আমি এখান থেকে সরে গেলে উভয়ের জন্য এটা অমঙ্গল। পথ চলছি, কিন্তু যখন আমার কাছে প্রস্তাব আসলো আমি অন্য দলের ব্যানারে গিয়ে এভাবে তাদের কাছে বক্তব্য দিব, তখন এই বিষয়টা আমার কাছে হট মনে হলো। আমি সারাদিন কাউকে কিছু বলি নাই, কাউকে বললে বিষয়টা আমার কাছে লজ্জা, তাদের কাছে লজ্জার। এরপরে যখন রাত্রে নৌবাহিনী সার্চ করলো, একবার 11টা 20-এ আসলেন, একবার 12টায় আসলেন, এবং তারা এসে একই জায়গায় বারবার খোঁজাখুঁজি করছেন কিছু জিনিস, তখন আমার খুব সন্দেহ হলো যে বিষয়টা কি কারো পরিকল্পিত কিনা, কেউ পরিকল্পনা করে করছে কিনা। কারণ আমাদের গ্রামে বলে মাল যায় যার ইমান যায় তার, এমন একটা অবস্থা। তো আমি কাউকে ধারণা করিনি। সকালে উঠে আমি সেই ইসমাইল ভাইয়ের মাদ্রাসায়, আমার বনাদের সভাপতির মাদ্রাসায়, উনি সন্ধ্যা 8টায় দাওয়াত দিয়েছেন যে আগামীকাল ছাত্রদের পাগড়ি অনুষ্ঠান, আপনি আসবেন, অনেকদিন দেখা সাক্ষাৎ হয় না, কথা হবে, চা হবে। ঠিক আছে, আমি তার মাদ্রাসার উদ্দেশ্যে রওনা দিয়েছি। যখন আমি বোরানাদের বাজার পার হই, তখন আমার বাসা থেকে আমার ওয়াইফ ফোন দিয়েছে যে বাসার পাশে এভাবে কিছু অস্ত্র পাওয়া গেছে একটা বস্তার মধ্যে, কি করা যায়। আমি বলছি যে ওখানেই রাখো। আমি সাথে সাথে আমি বোরানাদের ইউনো মহোদয়কে নক করেছি। ইউনো মহোদয় বললেন যে নৌবাহিনী 2বার গিয়ে খুঁজলো, পাইলো না, আপনি পাইলেন, আচ্ছা ঠিক আছে। উনি মহোদয় যথেষ্ট আন্তরিকতার সাথে আমাকে বললেন যে আপনি দ্রুত ওসি স্যারকে জানান। ওসি স্যারকে যখন জানাই, তিনিও দ্রুত রেসপন্স করেছেন, বলছেন যে ঠিক আছে আমি দেখতেছি বিষয়টা, পরিত্যক্ত বিষয়টা, এখন তো আর কারোর মালিক নাই, কারো খোঁজ নাই। আমি বলছি স্যার আমি 15 দিনে আছি, আপনি বললাম আমি আসবো। হ্যাঁ দ্রুত আসেন। আমি গেলাম। ওসি মহোদয়, আমি এত দোয়া করি তার জন্য, তিনি তার রুমে আমাকে বসতে দেন, আমাকে বলছেন যে আপনি দ্রুত যান, সেকেন্ড স্যার যাচ্ছে একটা টিম নিয়ে, আপনি তার সাথে যান। আমি আসলাম, থানার একটা গাড়ি আসলো, কর্মকর্তারা আসলেন। আমি তাদেরকে বললাম যে ভাই আমাকে যদি পেছনে নেন আসামির মতো দেখাবে এবং জনগণ একটা খারাপ মেসেজ পাবে, দয়া করে আমাকে ভেতরে নেন। তো তারা বললো যে না, এই নির্বাচনকালীন আপনি কোন দল করেন না, কোন দল করেন, আপনার ভিতরে নিলে আমার জনগণ দেখলে, অন্য দল দেখলে মাইন্ড করবে। আমি বলছি দেখেন আমি একজন গভর্নমেন্টের এমপ্লয়, মডেল মসজিদের ইমাম, আপনাদের সাথে কাজ করি, আপনি তো আজকে এই কথা আমাকে বলতে পারেন না, তাহলে বিশ্বাসের জায়গা কোথায়? যাই হোক, আমি তাদেরকে নিয়ে আসলাম। অন দ্য স্পটে তারা ছবি তুললেন, রেকর্ড করলেন। প্রথম সাক্ষী আমি, দ্বিতীয় সাক্ষী আমার মা, তৃতীয় সাক্ষী আমার আরেক ভাই। সিগনেচার নিলেন তারা, যে মাল জব্দ করায় থানায় চলে গেল মাল। তাৎক্ষণিকভাবে আবার যে নৌবাহিনী ভাই রাত্রে আসলেন, তাদের অনেকে সিভিল ড্রেসে চলে আসলেন। তাদের কৌতূহল হলো রাত্রে আমরা খুঁজে পাইলাম না, এটা আসলো কোত্থেকে এখন। তো যা অস্ত্র পাওয়া গেছে সেটা হলো বস্তার মধ্যে ছোট ছোট বকিদা, যেগুলো ঝং পড়া, এবং হাতুড়িগুলো ঝং পড়া, একবারে জীর্ণ শীর্ণ। অর্থাৎ কেউ কাউকে শত্রুতা বশত ফাঁসানোর জন্য যা করা হয়। লাইভে যারা দেখছেন তারা মনে করতে পারছেন যে কে কাকে ফাঁসানোর জন্য করেছে, আমি জানি না। আল্লাহর কাছে বিচার দিলাম, আল্লাহ মালুম। আমি রব্বে কারিমের কাছে আরজি পেশ করছি, রব্বে কারিম, রমাদান কারিমের আগের এই মাসে দোয়া করছি, যে এটা বহন করে নিয়ে আসছে, যারা প্ল্যান সাজিয়েছে, যারা এটা এখানে রেখেছে, যারা নৌবাহিনীকে ইনফর্ম করেছে, দ্বিতীয়বার আবার ইনফর্ম করে আবার পাঠিয়েছে, তাদেরকে আল্লাহ তাআলা আপনি উত্তম শাস্তি দান করেন। তাদের বংশ পরিক্রমায় কেয়ামত পর্যন্ত যারা এই জমিনের মধ্যে বসবাস করবে, আসবে, তাদের প্রত্যেককে অপমানের সাথে আপনি জড়িত করে দিবেন। আমি আল্লাহর কাছে জন্য দোয়া করছি। এরপরে আমি যখন এটা পাঠিয়ে দিই, তখন সেই নৌবাহিনীর ভাইদের জিজ্ঞাসা, বিভিন্ন সাংবাদিকদের জিজ্ঞাসা। এই দিন যখন আমার এই বিপদ, মাহমুদুল হাসান ভাইকে আমি 10টা 46 মিনিটে ফোন দিই। আমার ফোনে আপনারা চেক করতে পারবেন, আমি গতকালকে রাত্রে তারা আসছে, আমি দেখাইছি। উনি ফোন রেসপন্স করেন নাই। ইসমাইল ভাইকে ফোন দিছি, উনি মনে করছে ওনার মাদ্রাসায় আমি দাওয়াতে যাইতেছি, বলতেছে ভাই অনুষ্ঠান তো শেষ, আসলে আসতে পারেন। আমি বলছি ভাই জরুরি কথা আছে, দ্রুত আমাকে ফোন দেন। 1 ঘন্টা পরে ফোন দিলাম, উনি বলতেছে ভাই মাত্র শেষ করছে। আমি বলছি ভাই আমি বিপদে আছি, হাসান ভাইকে নিয়ে আমার কাছে আসেন, আমার বাসায় আসেন, ইদারায় আসেন, খুব ঝামেলা হয়েছে, একটা বেশ জরুরি বিষয় আছে। উনি তখন রওনা দেন না, উনি বিষয়টা ইগনোর করছেন। উনি যেভাবে সবসময় স্বাভাবিক মনে করে স্বাভাবিকই মনে করছেন, ওনার হলো স্বাভাবিক মনের মানুষ, স্বাভাবিকই মনে করছেন। যাই হোক, এরপরে আমি যখন দেখলাম যে আসলে আমি বিভিন্ন সাংবাদিকদের প্রশ্নের সম্মুখীন হচ্ছি, আমাকে হয়তো সংবাদ সম্মেলন করে কিছু একটা করা দরকার, বলা দরকার, না হয় সংগঠনের আশ্রয় নেওয়া দরকার। আমি তখন দেখলাম আমার সংগঠন রেসপন্স করতে পারছে না, আমার সংগঠনের যাকেই ফোন দিছি আমার সাথে কন্ট্যাক্ট করতে পারছে না, সঠিক সময় আসতে পারতেছে না। সর্বশেষ আরেকটা ফোন দিছি ইসমাইল ভাইকে, বন্ধু সভাপতি, যে ইসমাইল ভাই আপনি একটু দয়া করে ইয়াতে আসেন, উত্তর বাস স্ট্যান্ড আছেন, অবশ্যই সংবাদ সম্মেলন করতে হবে আমাকে, না হয় আমি ফেসে যাব। আমার ভয় কিসে, যে আপনি তো থানায় হস্তান্তর করলেন, আপনার ভয় কিসে? ভয় হলো যে জায়গায় সাক্ষীর স্বাক্ষর দিলাম, নাম ঠিকানা দিলাম, মাঝখানে জায়গাটা কিন্তু গ্যাপ, কেউ কাউকে শত্রুতা করে ফাঁসাতে হলে এই গ্যাপে কিন্তু অনেক কিছু লিখতে পারে। আমি তো আর ভাই আইন কানুন জানি না, আর আমি আপনাদের মতো নির্বাচনে অসংখ্যবার প্রার্থী হয়েছি এমন প্লেয়ারও আমি না। আমি একজন নতুন সংসদ সদস্য প্রার্থী ছিলাম, এবং এমন অভিজ্ঞতা আমার জীবনে হতো, আমার ফ্যামিলির বাবা দাদার লাইফে এমন কারোর এমনটা হয় নাই, যে অবস্থার বর্ণনা আমি আপনাদেরকে করছি। তো এরপরে আমি
ইসমাইল ভাই তখন উত্তর পাকিস্তান আসলে আমি বললাম যে ভাই এই ঘটনা, তো এই ঘটনা যেহেতু আমার ছোট ভাই নুরুল করিম কুতবা ইউনিয়নের জামাতের আমির, আমি আন্দোলনের প্রার্থী ছিলাম এবং আমার সাথে এই কথাবার্তা অনেকের হয়েছে, যে কোনো শত্রুতাবশত কাজটা হয়েছে, এখন আমি সংবাদ সম্মেলন করে স্পষ্ট করা দরকার, না হয় আমি যে কোনো বড় বিপদে পড়ে যাবো। আপনারা আমায় আজকে যদি আমি গ্রেপ্তার হই, আপনারা আমার ইসলামী আন্দোলনের যে ভাইয়েরা আমার বিষয়ে যে আকিদার লালন করেন, তারা সকলে লিখবেন আলহামদুলিল্লাহ একজন মুনাফিক গ্রেপ্তার হয়েছে। বলা দুই আসনের ইসলামী আন্দোলনের ভাইয়েরা লিখবেন যে আলহামদুলিল্লাহ। আমি অস্ত্র জমা দেওয়ার জন্য থানায় যাই, আমাকে আমার আন্দোলনের এক ভাই, নাম শিহাব ভাই, ফয়জুল আলম হুজুরের ছোট ভাই, উনি আমাকে প্রস্তাব করে ফিরশা হুজুরের মাধ্যমে আমাকে সংসদ সদস্য প্রার্থী বানিয়েছেন। শিহাব ভাই আমাকে চরবেশন থেকে ফোন দিয়ে আমাকে অজস্র ভাষায় অশ্রাব্য ভাষায় কথা বলছেন। আমি কেন এই কাজগুলো করি, আমি কেন এই কাজগুলো করি, আমি কেন তাদেরকে ডুবাইয়া দিই, তাদেরকে নামাইয়া দিই। তা আমি তখন ইসলামী ব্যাংকের কাছাকাছি ইসলামী ব্যাংকের ম্যানেজার সাহেব ওই কথাগুলো শুনছিলেন, ওনার এই অশ্রাব্য কথাগুলো। যে মুহূর্তে আমি এটা বিপদে, ওনার বক্তব্য হচ্ছে আপনি জামাতের সামনে কেন সংবাদ সম্মেলন করলেন, একবারও জানতে চাই না কেন করতে গেছি। আমি যখন বললাম যে ভাই এখন সংবাদ সম্মেলন করা দরকার, আমার সভাপতি অপারগতা জানেন 3টা ছাড়া হবে না, উনি 3টা সংবাদ সম্মেলন করতে পারেন না, আসরের পরে পারেন না, মাগরিবের 3-4 জনের কথাবার্তা বলে চলে গেছেন। এটা সংবাদ সম্মেলন বললে কি এমনি হয়? সংবাদ সম্মেলন যারা আছে ন্যূনতম কনভেন্স তাদেরকে দিতে হয়, চা খাওয়াইতে হয়। এই যোগ্যতাটা কি আমাদের ভাইদের হয়েছে? দলুৎ খানের ভাইরা কোনো একদিন বলতে পারবেন যে কোনো টিভি রিপোর্টারকে, কোনো পত্রিকা রিপোর্টারকে আমরা 500 টাকা দিয়েছি? হ্যাঁ, আমি একজনকে জোর করে দিয়েছি, আমাদের এসপিকে বলছি আজকে ডিবিসি নিউজ আসছে, তাকে 1000 টাকা দেন, তখন উনি দিয়েছে। তাকে আমি বোঝানোর চেষ্টা করেছি যে এভাবে চ্যানেলের যারা আসেন, এভাবে পত্রিকার রিপোর্টার যারা আসেন, তাদেরকে ন্যূনতম একটু সম্মান দেখাতে হয়। তো সম্মানটা না দেখালে তারা আপনাকে কাভার করবেন কিভাবে? তারা তো নিজের পকেটের টাকা দিয়ে দৌড়াদৌড়ি করেন না, এটা এডিট করতে হয়, ছাড়তে হয়। তো আর না হলে আমি তার পকেটে টাকা খরচ করাতাম না, বাকি খরচ হোক, বাকি যেটা হোক সেটা আমি করেছি। তো এরপরে উনি বললেন যে তাইলে ভাই সংবাদ সম্মেলনে আমি যান, আমি যাবো না। আমি কি কেন? আমাকে তো ডাকে নাই। তো আমি যখন উঠতেছিলাম আমারে বললো তখন উপজেলা জামাতের দায়িত্বশীল আমির মাকসুদ হুজুর আমাকে ইশারা দিলেন যে ইসলাম ভাইকে নিয়ে আসেন। আমি ইসলাম ভাইকে বললাম আমাকে নিয়ে যাওয়ার জন্য, বলছে কয় না আমি যাবো না, আমাকে তো বলে নাই। আমি যাওয়ার পর আমাকে বললো যে, আমি বললাম হুজুর ওনাকে তো বলা হয় না, যেন উনি আসে নাই। তো আমি গেলাম, ইসমাইল ভাইকে ফোন আবার দেওয়া হলো, উনি বললেন যে না হুজুর আমি চলে আসছি। তো আমার সভাপতি ইসমাইল ভাই আমাকে ওই লাইভ চলা অবস্থায় আবার ফোন দিলেন যে ভাই দয়া করে ইসলামী আন্দোলনের বিষয়ে এমন কোনো কথা বলবেন না যেটা ইসলামী আন্দোলনের জন্য ক্ষতি হয়। অথবা এমন একটা শব্দ বলেছেন, বলছি যে ভাই এই সেন্সটুকু আমার আছে, কমন সেন্সটুকু আমার আছে। আপনাদের এত মুনাফেকের পোস্ট, এত বক্তব্য, উল্টাপাল্টা অশ্রাব্য মন্তব্য, এগুলো সব তো আমি সহ্য করেছি। পীর সাহেব যদি তাকায় আছে, নির্বাচনের পরে একটা ফয়সালা হবে, মুনাফেককে তিনি উন্মুক্ত করবেন, যাই হোক। তো এখন আমি কেন জামাতি ভাইদের সাথে ওখানে গেলাম, এমন কথাবার্তা অনেকে কমেন্টস করেছেন। জামাতের যিনি প্রার্থী তিনি আমার আব্বার ছাত্র, জামাতের যিনি বর্ণিত দায়িত্বশীল তিনি আমার আব্বার ছাত্র মাওলানা মাকসুদুর রহমান। আবার যিনি সচিব মাওলানা ওয়ালিউল্লাহ, তিনি আমার কামেলের উস্তাদ আদাবুল মুফতি, তিনি পড়িয়েছেন। এবং আমার ছোট ভাই এবং আমি ফ্যামিলিগতভাবে আমরা ভীত সন্ত্রস্ততার মধ্যে ভুগছি। এমন একটা রেট হয়েছে, আপনার বাসায় রাত্রে 2বার 9 বাহিনীর যদি রেট করে এবং সকালে অস্ত্র পাওয়া যায়, আপনি কি অবস্থা হবে? আপনি কেমন করবেন? ন্যূনতম সংগঠন থেকে কোনো সিম্পেথি, কোনো সহযোগিতা আমি যেখানে পাইনি, সেখানে তো অবশ্যই করতে হবে। আমি সংবাদের সাথে যোগাযোগ করার পর তারা বললো যে ভাই আপনি একা একা সংবাদ সম্মেলন করেন, ব্যানার কোথায়, আপনার তাদের লোকজন কোথায়? তার সাথে আমরা এখানে সংবাদ সম্মেলন, এখানে আসেন। তখন আমি সেখানে গেলাম। লজিক দেখেন আপনারা। এরপর আপনারা আরো যদি মোনাফেক, দাজ্জাল, ইয়াজুজ মাজুজ বলতে হয়, এটা পরে পোস্ট করে লিখে দেন, অসুবিধা নেই। তো সেখানে আমি এই কথাটা বলেছি যে আমি ইসলামী আন্দোলনের পক্ষ থেকে জামাত ইসলামকে প্রমোট করার জন্য আসিনি, বরং আমি এখানে এসেছি স্পষ্ট করার জন্য আজকে আমি আমার ফ্যামিলি নিয়ে হুমকির মুখে। আমি ইসলামী আন্দোলনের প্রার্থী ছিলাম, মনোনয়নপত্র জমা দেয়নি। কেন মনোনয়নপত্র জমা দেয়নি কথা বলেছি, তারা বলছে তাইলে প্রার্থী ইচ্ছা করে জমা দেয় না। মানে যে ব্যক্তি গাদা হয় সে ব্যক্তি পানি ঘোল করে খায়। আমি যে সেখানে বলতাম যে মনোনয়নপত্র আমার ভাইয়েরা ওয়াদা দেশে টাকা দেয় না, জন্য জমা দিতে পারি নাই, তাহলে কি তোমাদের ম্যানেজারটা ভালো থাকতো নাকি সম্মানটা ভালো থাকতো? আমি কথাটাকে কনসিডার করেছি আমার মধ্যে যে আমরা এটা করতে পারিনি, যার জন্য মাঠে সরব না। তারপরেও আমাকে যে কোনোভাবে অন্য দল থেকে বলা হয়েছে যেন আমি যেন কথা বলি, আমি সেখানে যাইনি। এমন একটা পরিবেশ হতে পারে, এই জন্য এটা হইতে পারে, অথবা কেউ সূত্রতামূলক এই কাজটি করেছেন। আমি আমার পরিবারের এই বিষয় নিয়ে সিকিউরিটি নিয়ে খুব উদ্বেগ প্রকাশ করছি এবং আমি খুব নাজেহাল অবস্থার মধ্যে আছি। আমি খুব মানে আমার সাথে যা হচ্ছে বিষয়গুলো অন্যায় ফিল করছি। এই জাতীয় কথা বলে সংবাদ সম্মেলন আমি শেষ করেছি এবং তখনও পরিচয় দিয়েছি সবার সাথে। সেখানে গিয়ে ইসলামী আন্দোলনের তো আমি বলি না যে জামাতে যোগ দিয়েছি। সেখানে গেলাম কেন? আপনারা আমাদের সংবাদ সম্মেলনের ব্যবস্থা করতে পেরেছেন? প্রশ্ন বলেন। আজকে যারা ফেসবুকে বিভিন্ন জায়গায় লেখালেখি করেন, পারেন না।
আমি বলেছি আপনার সময় মতো আসতে পেরেছেন, পারেন না। তখন অনেক ভাইয়ের কমেন্টস আমি লিখেছি যে একজন প্রার্থী যদি রাস্তায় পরে মারা যায় 3 দিন আপনারা খোঁজখবর নিতে পারবেন না। ইসলামী আন্দোলনের যে ভাইয়েরা আজকে আমাকে নিয়ে ট্রোল করছে, বিভিন্ন জায়গায় কথা বলছেন, মন্তব্য লিখছেন, ওনারা ফেসবুকের একজন দায়িত্বশীল মাত্র, ফেসবুক পর্যন্ত দায়িত্বশীল। এরপরে তারা নিজস্ব দায়িত্ব পালন করেন কিনা আমি জানি না। আমার কথায় প্লিজ ভাই মনে কেউ কষ্ট পাবেন না। চিত্র তুলে না ধরলে আপনারা আমাকে ভুল বুঝতেন। এবং এখন এগুলো জানার পরে, এখন এতগুলো বিষয় জানার পরে আপনারা বলেন আমার কি করা উচিত ছিল। আমি থানায় ওসি মহোদয়কে বারবার না করেছি, স্যার আমার কি করণীয় আছে আমাকে বলেন। যাওয়ার সময় বলেছি না কিছু করণীয় না। তখন আমি আপনাদেরকে নিয়ে সংবাদ সম্মেলন করতে চাইছি, গোছানো কথা আপনাদের পক্ষ থেকে কামনা করছি, আপনারা দিতে পারেন না আমাকে। আমার কি করণীয় বলেন। আমাকে নিয়ে এতগুলো কথা আপনাদের কেন বলতে হবে? এবং আমি একজন এজ এ প্রার্থী, আমি তো আপনাদের গোলাম না। আমাকে নিয়ে মুনাফিক লেখার এই অধিকার আপনাকে কে দিল? আমার ছবি নিয়ে ব্যঙ্গ মন্তব্য করার অধিকার আপনাকে কে দিল? আমি তো একটা যোগ্য মানুষের সন্তান এবং একটা ভালো জায়গায় আমি জব করছি, ইমামতি করছি। আপনারা পোস্ট কমেন্ট করার পরে আমাদের বিএনপির কিছু ভাইয়েরা কমেন্ট শুরু করছে, পোস্ট শুরু করছে, এই লোক অমুকের আত্মীয় মুনাফিকি করছে, এই লোক অমুকের সাথে গাদ্দারি করছে, তাকে জাতি দেখে নেবে, এই করবে সেই করবে। আরে ভাই দলের বিরুদ্ধে গেলে তখন মানে মানুষ ব্যথা পাইলে তখন আল্লাহ তাআলার মাঝে মধ্যে গাল বন্ধ করে, বাবা মারা গাল বন্ধ করে। আমি তো কষ্ট পাইছি, কষ্ট পাইছি না, আপনাদের থেকে কষ্ট পেয়েছি আমি। আপনাদের কারণে, ইসলামী আন্দোলনের এই 2 থানার কমিটির অগোছালো কার্যক্রমের কারণে, পরিচালনা পর্ষদ না থাকার কারণে এবং তাদের অর্থনৈতিক দন্যদশা থাকার কারণে, কোনো কাঠামো না থাকার কারণে আজকে আমি মনোনয়নপত্র জমা দিতে পারি নাই। এক লাইনে বক্তব্য আমি পাই টুবে আপনাদেরকে দেখাতে পারবো প্রমাণ এভিডেন্সগুলো। আর আপনি যদি বলেন আমি 10 লক্ষ টাকার ওয়াদা করেছি, আমি কেন খরচ করি নাই? আপনারা যখন ওয়াদা করেছেন মনোনয়নপত্র করা এবং জমা দেওয়ার টাকা আপনারা দেবেন, তখন খরচ আমি কেন দেবো? সেক্ষেত্রে তো আমি আপনাদের থেকে টাকা পাই, মনোনয়ন উত্তোলন, মনোনয়নের যে ইয়েগুলো প্রিন্ট করা, স্টাম্পে প্রিন্ট করা, উকিল থেকে অ্যাটেস্টেড করা, সেই টাকাগুলো তো আমি পাই, এগুলো আমাকে দেন। আর আপনারা কি খরচ করেছেন আল্লাহ আলাম, আল্লাহ ভালো জানেন। 2 থানা মিলে আপনারা 50,000 টাকা খরচ করতে পারেন না। কিভাবে নির্বাচন করবেন ভাই? অন্য দলের মানুষদেরকে যে কোনো ফতুয়া দেওয়ার ক্ষেত্রে আপনাদের কোনো লাগাম থাকে না। ফতুয়া কাজী খান থেকে শুরু করে একবার ফতুয়া বাজার পর্যন্ত সব ফতুয়া দিয়ে দেন। নিজের অস্তিত্ব কখনো একটু খেয়াল করে দেখেছেন যে আমরা কোন অবস্থায় আছি এবং প্রার্থীর সাথে কিরকম দুর্ব্যবহার করেছি, একজন প্রার্থীকে কিরকম মাঠে খাটিয়েছি, একজন প্রার্থীকে কিরকম মনে কষ্ট দিয়েছি, তার বিষয়ে কতটা কমেন্টস করেছি। সবচাইতে বেশি খারাপ লেগেছে আজকের লাইভের কারণ হচ্ছে এই, গতকালকে রাত্রে এসে আমি শুধু এতটুকু বলেছি ইসমাইলকে, ভাই আমি এই অবস্থায় আছি, আমাকে একটু দেখে যেতে পারবেন না? মাহমুদুল হাসান ভাই বললেন, ভাই আমি এই অবস্থায় আমাকে দেখতে আসবেন না? 8টা আমাকে বলছে কই বাসায় থাকেন আমরা আসবো। 11টা 10-এ ওনারা এসে পৌঁছান। 11টা 10-এ প্রথম মাহমুদুল হাসান ভাই উপস্থাপন করেন, ইসমাইলের বক্তব্য দেয়, রহমদ ভাই বক্তব্য দেয়, শেষে আমাকে বক্তব্য দিয়ে দিল। আমি কথা বললাম। আমি আমার এতগুলো কমেন্টস পাওয়ার পরে আমি আমার ভাইদের উদ্দেশ্যে বললাম, প্রিয় ভাইয়েরা, এটা হয়তো আল্লাহর হুকুম হয়েছে এবং আমি ব্যক্তিগত আমি নকশানের মধ্যে আমি মনোনয়ন জমা দিতে পারি নাই। এটা দুর্বলতা আমার ভাইরাও দুর্বলতা, প্রথম ইসমাইল ভাই স্বীকার করেছেন আমাদের দুর্বলতা আছে। তো আমি আমার কাদের নিলামের জন্য মানুষের কাছে মাপ চাইলে, ক্ষমা চাইলে মানুষ কখনো ছোট হয়ে যায় না। মান তাওয়াদা রাফাহুল্লাহ। আমি লাইভে কথা বলি, আমি টিভিতে অনেক অনুষ্ঠান করি, কখনো আমি এইভাবে কথা বলি নাই। আজকে অনেকগুলো ব্যথা নিয়ে কথাগুলো বলছি। আমি যদি আল্লাহর জন্য বিনয়ী, আল্লাহ আমাকে উপরে উঠিয়ে দেবে। আপনাদের মানুষ আমাকে উপরে উঠানোর দরকার নাই তো ভাই। আপনাদেরকে তো আমি অল্প কয়েকদিন হলো চিনি, কিন্তু এইভাবে চিনতাম না। আজকে আমাকে যেভাবে আপনারা পরিচয় দিলেন, যে আপনাদের মধ্যে এতগুলো মন আছে, এতগুলো মস্তিষ্ক আছে, এতগুলো চোখ আছে, আপনাদের এতগুলো কমেন্টস আছে, এতগুলো আমি জানতাম না আপনাদের বিষয়ে। প্রিয় ভাইয়েরা, এরপরে লাইভটা শেষ, সরি লাইভ না, ভিডিও করলেন। তো ভিডিওটা করার পর আমি বললাম ভিডিও ছেড়ে দেবেন ভাই, তারা দ্রুত। রাত আমার এখান থেকে ওনারা রাত 11টা 31 চলে যান, যেহেতু 12টা থেকে ঘন্টা চালানো নিষিদ্ধ, চলে যান। অদ্যবধি পর্যন্ত লাইভটা আমি চোখে দেখি নাই। এই লাইভ ছাড়ার বিষয়ে ভিডিওটা ছাড়ার বিষয়ে আমি মাহমুদুল হাসান ভাইকে 5বার ফোন দিয়েছি, সভাপতি ইসমাইল ভাইকে 2বার ফোন দিয়েছি, রহমত ভাই কুদ্দুরের দায়িত্বশীল তাকে 1বার ফোন দিয়েছি। ভাই লাইভ এই ভিডিওটা যদি আপনারা ছাড়তেন, আমার ভাইরা তো আমাকে আর এই যে সার্ফ এক্সেল ছাড়া ধোয়া মোছা করতেছে, আমার ছবি নিয়ে আমার ভিডিও নিয়ে কাট করে ছেড়ে বিভিন্ন কথাবার্তা যে লিখতেছে আমার বিভিন্ন কমেন্টসে, এই গোটা পৃথিবী তো আমাকে এইভাবে আর দেখতে চায় না। আমি তো মুনাফিক হিসেবে বেঁচে আছি। এখন আমার উচিত যদি মুসলমান হইতে হয় আপনাদেরকে সত্যবাদী বানানো। আপনারা 1000 মানুষ যদি আমাকে মুনাফিক লেখেন, আমি একা যদি বলি আমি মুনাফিক না, তাহলে তো মানে হাদিসের সূত্র অনুযায়ী যারা ইয়াতাওয়াতুহুম আলাল কিযব, মানে অসংখ্য মানুষ যদি একটা বিষয় মিথ্যার উপরে ঐক্যবদ্ধ হয় তাহলে সেটা সত্য হয়ে যায়। তা আপনাদেরকে সত্যবাদী বানাতে গিয়ে আমাকে ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করতে এবং জামাতে যোগদান করতে হয় ফতোয়া অনুযায়ী। এই ফতোয়ার বাইরে কোন ফতোয়া দিবেন বলেন? রাত্রে একটা ফতোয়া আমার কমেন্টসে দিয়ে রাখেন, দেখি কতটা পাওয়ার আছে আপনাদের ফতোয়ার।
আপনারা 1000 মানুষ যদি আমাকে মুনাফেক বলেন আর আপনারা মিথ্যাবাদী বলে আঙ্গুল তুলে, তাহলে তো আপনারা মিথ্যাবাদী হন না। মিথ্যাবাদী আমি একা। এজন্য আপনাদের সত্যবাদী বানানোর জন্য ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করে জামাতে যোগদান করে আপনাদেরকে সত্যবাদী বানানো উচিত, আমার ইমানি দায়িত্ব। আমি আজ কেন্দ্রে কথা বলেছি 3টার দিকে। আবু বকর সিদ্দিক ভাই দায়িত্বশীল বললো যে ভাই আপনার বিষয়টা আমরা খুব মর্মাহত, দুঃখিত। আন্দোলনের ভাইয়ের আপনার পাশে থাকা দরকার ছিল, থাকে না। সংবাদ সম্মেলন করেছেন, অন্য জায়গায় কেন করেছেন তাও ব্যাখ্যা শুনলাম। আসলে দুঃখিত, নির্বাচনের পরে আপনি কথা বলেন তাহলে সুন্দর হবে। আমি একটা জিনিসের অপেক্ষায় ছিলাম, মাহমুদুল হাসান ভাই যদি ভিডিওটা ছেড়ে। এই কথাটা আমি বড় আন্দোলনের সভাপতিকে 29 তারিখ বিকালে বলেছি ভাই, রাত্রে বলেছি। তারপরের দিন 30 তারিখ বলেছি, 30 ডিসেম্বর, যে ভাই আমার যে ভাইয়েরা আছে এরা খুব প্রগতিশীল, এরা খুব প্রতিক্রিয়াশীল। কাজ না করলে কি হবে? এরা বিভিন্ন রকম উল্টাপাল্টা ফেসবুকে লাগবে, বিভিন্ন রকম মন্তব্য করবে। তাদেরকে নিয়ে দ্রুত একটা সমাধান করেন। আপনি আপনার থানায় বসেন, দৌলতকা ভিন্নভাবে বসি। উনি করলেন না তাহলে একত্রে বসি, 2 থানা নিয়ে। এরপর বললেন না জেলা কমিটির সহ বসি। জেলা কমিটির সহ বসার পরে জেলা কমিটির যে চরিত্র আমাকে দেখালেন, আমি কেয়ামত পর্যন্ত যদি মানে আমার বংশ পরস্পর বেঁচে থাকে, আমি ওই ব্যক্তির জন্য বদদোয়া করতে বলবো। এটা হক বদদোয়া। যে ব্যক্তি না জুনে না শুনে না বুঝে কোনো প্রকার প্রমাণ ছাড়া বলছে আমি জামাত থেকে 2 লক্ষ টাকা খেয়েছি, আমি বেয়াদব। আমাকে আমার কোনো ওস্তাদ বেয়াদব বলে নাই। বলা জেলা সভাপতি আতর রহমান মমতাজ সাহেব বেয়াদব বলেছেন। আল্লাহ তাআলা তাকে যেন বেয়াদব অবস্থায় মৃত্যুবরণ করেন এবং তার ছাত্রদের মাধ্যমে যেন তাকে 1000 বার, লক্ষ কোটি বার বেয়াদব বলান। তিনি কেন এই অধিকার পাইলেন? আমি কি তার কাছে ভিক্ষা চাইছি আমাকে প্রার্থী বানান? আমি বিনয়ের সাথে আপনাদের কাছে ক্ষমা চাই। লাইভে এই অযাচিত বিষয়গুলো বলা দরকার ছিল না। যেহেতু মাহমুদুল হাসান ভাই গতকালকে রাত্রে রেকর্ড নিয়ে আমার সব ভাইদের মন্তব্য নিয়ে রেকর্ডটা উনি ভিডিওটা ছাড়েন নাই, আমাকে ওয়েটিংয়ে রেখেছেন। বারবার এডিট করতেছি, এই করতেছি, সেই করতেছি, এরকম ঝামেলা রেখেছেন। আর আমার ভাইদেরকে সারা বাংলা, আপনি জানেন যে একটা সৌদি, একটা মালয়েশিয়া এবং একটা কোরিয়া থেকে 3টা লাইভ হয় আমার। A3 মিডিয়া, ইসলামিক ক্যাম্পাস টিভি এবং আমার কথাগুলো তারা এখনো শুনছেন, এবং DF টিভি। আমার এই যে দর্শক শ্রোতা তারাও আমাকে জিজ্ঞাসা করছে যে ভাই কি হলো, আপনি কেন এমনটার মধ্যে গেলেন, আর কেন আপনার দলীয় ভাইয়ের আপনাকে কেন এমন কমেন্টসগুলো করলো? এটা তো একটা মিশ্র প্রতিক্রিয়া শুরু হয়েছে। আমি এই কথাগুলো বারবার বোঝানোর চেষ্টা করেছি আমার থানা কমিটিকে, 2 থানা কমিটিকে। তারা সর্বশেষ আমার সাথে আমজাদ নাইম ভাই, বড়দের ইসমাইল ভাইরা ওয়াদা করছে যে আমাদের কোনো ভাইরা এভাবে লিখলে আমরা তাকে প্রতিহত করবো, এটা দায়িত্ব আমাদের। তারা দায়িত্ব পালন করেন না, বরং আমজাদ নাইম ভাই তিনি গতকালকে তিনি তার ফেসবুকে পোস্ট করেছেন, ওরে বাটপার, আমি নাকি বাটপার, এবং তার কমেন্টস তারা বিভিন্ন বাইরে লিখছেন। আমি এখন বলি জানেন, যারা মনোনয়ন পত্র পূরণ করার পর জমা দিবেন, পূরণ করে দিবেন, যারা দেন না তারা ওরে বাটপার। যারা মনোনয়ন পত্রে সিগনেচার দিবেন, যারা আসেন না তারা ওরে বাটপার। যারা টাকা দেওয়ার কথা বলে টাকা দেন না তারা ওরে বাটপার। যারা ওয়াদা রক্ষা করেন তারা ওরে বাটপার। যারা এই ইসলামী আন্দোলনের নাম দিয়ে এর আগের বিগত নির্বাচনে, এই আমজাদ নাইমের রেকর্ড আমার কাছে আছে, তিনি বলেছেন 2.5 লক্ষ টাকা, 2,20,000 টাকা প্রার্থী খেয়েছেন, তিনি হুন্ডা চালিয়েছেন, তিনিও ভাগ তাকে দেওয়ার প্রস্তাব দিয়েছে, তারা ওরে বাটপার। যারা ইসলামী আন্দোলনের নামে পকেট থেকে টাকা খরচ করতেছেন না, একজন প্রার্থীকে মনে করেন যে সে সব করবে, তারা ওরে বাটপার। কি জবাব দেবেন আল্লাহর কাছে? আমাকে দিয়ে কেন এই কথাগুলো বলেন আপনারা? প্রশ্ন বরং সভাপতি ইসমাইল ভাইয়ের কাছে, আপনারা কেন আমার কালকে রাতে ভিডিও রেকর্ড নিলেন? রেকর্ড নিয়ে কেন আপনারা আপনাদের দোষ স্বীকার করলেন, কেন ছাড়লেন না? কর্মী ভাইদের কাছে কালারিং হবেন এজন্য? আমি তো আজকে আমার লাইভ রেকর্ড কাল্লাকে সাক্ষী রেখে বলছি এটা আমি করতাম না, করেছি আপনাদের এই দন্য দশার কারণে, এবং কেন্দ্রীয় কমিটির পারমিশন নিয়ে জানি আমি কাজ করেছি। এবং সর্বশেষ তরিক ভাইকে এত কণ্ঠকাকীর্ণ মধ্যে আমি এখন একটু আগে ফোন দিয়ে তাকেও জানিয়েছি যে আমি লাইভ করবো, ইসলামী আন্দোলন থেকে পদত্যাগ করব। শুধুমাত্র পীর সাহেব চরমনাই রেজাউল করিম আল্লামা দামাত বারাকাতুল আলিয়া, আল্লাহ তাকে দীর্ঘ হায়াত দান করেন, এই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে আমি লাইভটা করতে চাইনি। কিন্তু আজ আপনারা আমাকে বাধ্য করেছেন, একজন চরম মুনাফিক বানিয়েছেন। বিএনপির ভাইয়েরা বলতে পারবেন আমাকে 1 কাপ চা খাইয়েছে, জামাতের ভাইয়েরা বলতে পারবেন 1 কাপ চা আমাকে খাইয়েছে। আমি রেজাউল করিম কারো কাছে বিক্রি হওয়ার মতো ব্যক্তি না, আমার আব্বাও বিক্রি হন না কারো কাছে, আমরা সেই বংশের, আমাদের বেলারের মধ্যে হালাল রক্ত রয়েছে। আর আপনারা যারা চুদুর বুদুর করেন, আপনারা নির্বাচনকালীন পোলিং এজেন্ট বিক্রি করে দেন, অসংখ্য তথ্য প্রমাণ আমার কাছে আছে, আপনাদের মুখের কথা আমার কাছে রেকর্ড করা আছে। আমি আল্লাহর কাছে ক্ষমা ভিক্ষা চাই, বিশেষ করে ভোলা 2 আসনের আমাকে যারা ভালোবাসেন। আমি তো একজন ভোটার, ভোট দিতে হবে। তো আমি পীর সাহেব হুজুরের কথা অনুযায়ী সৎযোগ্য ভালো মানুষ খুঁজে 24-এর গণঅভ্যুত্থানে আন্দোলন যারা প্রথম কাতারে ছিলেন, দেশপ্রেমিক আলেম খুঁজে ভোট দেওয়ার চেষ্টা করব। আপনারা যারা আমাকে অনুসরণ করেন, ভালোবাসেন, আপনারা এরকম করে ভোট দিতে পারেন। এক্ষেত্রে আমার কোনো পরামর্শ ব্যক্তিগত নেই, যেহেতু আমি প্রার্থীর তালিকাই নাই, এবং আপনাদের কাছে একজন মুনাফিক হিসাবে আমি বেঁচে আছি। আমি আপনাদের সকলকে সাক্ষী রেখে এই লাইভে ইসলামী আন্দোলন বাংলাদেশ থেকে পদত্যাগ করলাম আজকে।
আমার পদত্যাগপত্র আমি ফির সাহেব হুজুর হাতে জমা দেব ইনশা আল্লাহ। হুজুর এই ব্যস্ততা সারুক, তবে আজকে আমি দায়িত্ব থেকে অব্যাহতি নিলাম। সামনে কোনো বিষয়ে কেউ পোস্ট করলে, আমাকে নিয়ে কমেন্টস করলে, দায়িত্ব জ্ঞান নিয়ে করবেন। যে আমি দায়িত্ব নিলাম তাকে মুনাফিক বলেছি, আমি দায়িত্ব নিলাম তাকে চোর বলেছি, আমি দায়িত্ব নিলাম তাকে বাটপার বলেছি, দায়িত্ব নিলাম তাকে সিটার বলেছি। দায়িত্ব না নিতে পারলে আমি আপনাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেব। আঙ্গুল তুলে বললাম, আপনার বিরুদ্ধে আইনানুগ আইসিটি মামলা করবো, আমি আইনানুগ ব্যবস্থা নেব। আমি আপনার কাপড়ের নিচের হুজুর না, আমি আপনার কর্মচারী না, আমি তো প্রার্থী ছিলাম। আল্লাহ তাআলা আমাকে আপনাদের সকলকে যেন ক্ষমা করে দেন। হাযা মা ইনদি ওয়াল ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।